ঠিক আছে, চলেন যাই। সো আজকে আমাদের ক্লাসের টপিক কি বলেন তো, অফ পেজ এসইও। যদিও প্রিভিয়াসলি টপিকটা হয়েছে, আমি একটু রিভিউ করার চেষ্টা করি। সাদা স্যার যদিও বুঝিয়ে গিয়েছেন। আমাদের তো সার্চ কনসোলের ক্লাস আমরা এখনো আসিনি, ঠিক না? আমাদের আপওয়ার্কের ক্লাস হয়ে গেছে না? ঠিক আছে। সো বলেন তো, অফ পেজ এসইও মানে কি এক কথায় যদি বলতে চাই? হ্যাঁ, এটা হচ্ছে অফ পেজ এসইও, হচ্ছে বাইরে যাওয়া, কিন্তু না। হ্যাঁ, সো যদি আমি একটু রিকল করি, আরেকবার প্রিভিউ করি, এখানে অন সাইট, অন পেজ, অফ পেজ এসইও আছে। হ্যাঁ, অফ পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের বাইরে যে মার্কেটিং করা। সো অফ পেজ এসইওর বিভিন্ন সিনোনিমস আছে। কেউ যদি ওনাকে একটু ভালো মতো বলতে চায়, বা আমাদের সবারই তো একটা ডাক নাম থাকে, একটা নিকনেম থাকে, সো একটু প্রপারলি ভাবে যদি বলতে চায় তখন এটাকে বলা হয় অফ পেজ এসইও। কেউ যদি একটু খারাপ ভাবে বা নর্মাল ওয়েতে যদি বলতে চায় তখন সেটাকে বলা হয় কি, ব্যাকলিঙ্ক। একটু খারাপ ভাবে বা ক্যাজুয়ালি যদি বলতে চায় তখন সেটাকে কি বলা হয়, লিঙ্ক বিল্ডিং। আর একদম ক্যাজুয়ালি বলার চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং এর ডাটা এন্ট্রির কাজ হচ্ছে অফ পেজ এসইও। আই রিপিট, ডিজিটাল মার্কেটিং এর ডাটা এন্ট্রির কাজ হচ্ছে অফ পেজ এসইও। বাট এগুলো কি হচ্ছে, এক একটা সিনোনিমস, এটা কিন্তু আমার সংজ্ঞা না। আই রিপিট, এটা আমার সংজ্ঞা না। কেউ যদি কখনো আস্ক করে অফ পেজ এসইও মানে কি, ভুলেও কখনো নেভার এভার অ্যান্সার দেবো না যে ব্যাকলিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিনোনিমস। সো আমি যদি এক কথায় অ্যান্সারের কথা বলি, সো এক কথায় অ্যান্সার হচ্ছে অফ পেজ এসইও মানে হচ্ছে প্রমোশন করা। এটা যেন কেউ না ভুলে। অফ পেজ এসইওর সংজ্ঞা হচ্ছে প্রমোশন। কিসের প্রমোশন? আমার ওয়েবসাইট অথবা আমার ওয়েবসাইটের সার্ভিস অথবা প্রোডাক্টের। ওয়েবসাইটের সার্ভিস অথবা প্রোডাক্টের প্রমোশন করাকে বলা হচ্ছে কি, অফ পেজ এসইও। এখন প্রমোশনটা কিভাবে? প্রমোশনটা সংজ্ঞা ওই জায়গাটাতেই, যে অফ পেজ এসইও মানে হচ্ছে আমার ওয়েবসাইটের বাইরে যে, সো আমার ওয়েবসাইটের বাইরে যে আমার রিলেভেন্সি যে সকল ওয়েবসাইটগুলো আছে, সেই সকল ওয়েবসাইটগুলোতে যে আমার ওয়েবসাইট অথবা ওয়েবসাইটের যে সার্ভিস অথবা প্রোডাক্টের প্রমোশন করাকে অফ পেজ এসইও বলা হয়। বুঝতে পেরেছি বিষয়টুকু? সো এই অফ পেজ এসইওর কাজ অনেক মজার, ভালো কাজ করতে পারবেন যদি চান যে শুধুমাত্র এই কাজটা নিয়ে আগাবেন। এই কাজটা নিয়ে আগানো পসিবল শুধুমাত্র ব্যাকলিঙ্ক করে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে দেখবো। আজকে যেহেতু একদম বেসিক, আমাদের অফ পেজ এসইওর উপর কয়টা ক্লাস আছে বলেন তো? হ্যাঁ, 3টা ক্লাস। তাহলে বুঝতে পারতেছি এটার প্রায়োরিটিটা কতটুকু। আমাদের সেট আপ গাইডলাইনে আমরা সলিউশন পুরো দিয়ে দিয়েছি, ওটার মধ্যে জাস্ট 2টা ক্লাস। তাহলে অফ পেজের উপর 3টা ক্লাস মানে হচ্ছে কতটুকু, কত ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে। আচ্ছা, এসইওর কয়টা পিলার? 4টা। রিসার্চ, আমরা জানি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস গেল। সেকেন্ডে কি? ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন কি করলাম? ওই কম্পিটিটর অ্যানালাইসিস করে ফিল্টার করে কিওয়ার্ডটা টার্গেট করার পর ওই কিওয়ার্ডের এগেইনস্টে পুরো ইন্টেন্ট অনুযায়ী একটা প্রপার কন্টেন্ট লিখলাম। থার্ড ওয়ানে কি বলেছিলাম? এটাই হচ্ছে অফ পেজ এসইওর কাজ। বুঝতে পেরেছে? যখন আমার কিওয়ার্ড রিসার্চ ডান, টার্গেট ডান, কন্টেন্ট ডান, ইমপ্লিমেন্টেশন ডান, অন পেজের কাজ ডান, অন সাইটের কাজ ডান, আমি তারপর যে প্রমোশন করা শুরু করব। তারপর স্টেপে কি? ইভালুয়েশন। ওইটার আমাদের ক্লাসেস আছে গুগল সার্চ কনসোলের। বিষয়টুকু ক্লিয়ার আমরা মোটামুটি? সো অফ পেজ এসইও যদি বলা হয় যে অফ পেজ এসইও মানে কি, চুজ বলবেন প্রমোশন করা। এক কথা অ্যান্সার দিতে পারেন, কিছু বলবেন না। যদি জিজ্ঞেস করে ব্যাকলিঙ্ক মানে কি, সেম অ্যান্সার। লিঙ্ক বিল্ডিং মানে কি, সেম অ্যান্সার। প্রমোশন, অ্যান্সার হচ্ছে প্রমোশন করা। সিনোনিমস হচ্ছে এগুলো। ঠিক আছে, তো এতটুকু বুঝে গিয়েছে। এখন কথা হচ্ছে, প্রিভিয়াসলি 2012 আর 13-এর দিকে দেখা যাচ্ছে, তখন আমাদের 2012 অথবা 13-এর দিকে গুগল কি করতো, তাকে বেশি র্যাঙ্কিংয়ে দিত যার ব্যাকলিঙ্ক অথবা অফ পেজ বা লিঙ্ক যার যত বেশি, তাদেরকে ইনিশিয়াল স্টেজে র্যাঙ্কিংয়ে দিত। বাট 2015-এর পর থেকে ওই যে গুগলের আপডেট আসা শুরু করলো, সে বোঝার চেষ্টা করলো যে অফ পেজ এসে তুমি কার জন্য করতেছো, তোমার সেলের জন্য, প্রমোশনের জন্য। সো গুগল কি করলো, তখন কন্টেন্টকে বেশি প্রায়োরিটি দেওয়া স্টার্ট করলো, যে যার কন্টেন্ট যত ভালো হবে আমি তাকে র্যাঙ্কে দিব, অফ পেজ তোমার হেডেক। বুঝতে পারতেছি? সো এটাই বলা হচ্ছে, দেখেন, what is backlink? Basically backlink is a way of promoting your products or services, যেটা আমি একটু ক্যাজুয়ালি বলার চেষ্টা করলাম, যে প্রমোশন করা, আর কিছুই না। Backlinks also known as inbound links, incoming links or one-way links are links from one website to a page to another website. আচ্ছা, এই ফাইলটা কি শাহাদাত স্যার আপনাদের দিয়েছেন? ভিডিও কি পেয়েছে?
ঠিক আছে। আচ্ছা, তাহলে তো আমার এই ফাইলটা দেওয়া লাগতেছে না, এটার জন্য জিজ্ঞেস করলাম। সেম ফাইলে আমরা সবাই সেমই পড়াই। সো দেখেন, অর্থাৎ আমি কি করেছি, আরেকটা ওয়েবসাইটে যে আমার নিশ ওরিয়েন্টেড ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্ক করে আসছে, তার ওয়েবসাইটে যখন ইউজার ভিজিটর আসছে, ক্লিক করে আমার ওয়েবসাইটে আসতেছে। অর্থাৎ একটু আগে যে আমি বললাম যে এখন আর র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক কতটা এফেক্ট ফেলে না। লাভটা তাহলে কোথায়? ইউজার ভিজিটর নিয়ে আসা। এই দেখেন, এই কথাটা এখানে বলেছে ক্যাজুয়ালি যদি বলি, এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আমি কই করেছি, আরেকটা ওয়েবসাইটে যে এই যে দেখেন আমি ব্যাকলিঙ্ক করে আসছি, এটা আমার লিঙ্কের না, লিঙ্কের ইমোজি না করেছিলাম, মনে আছে অন পেজে? এই লিঙ্কে যখন ক্লিক করতেছে তখন একটা ইউজার ভিজিটর কি হচ্ছে, এখান থেকে একটা ইউজার ভিজিটর আমার ওয়েবসাইটে আসতেছে। বুঝতে পেরেছে? তো আমাদের মেন মোটিভটা কি? প্রমোশন মানে হচ্ছে প্রমোশন আমি ক্যান করব। আমরা কি লিফলেট বিতরণ করি না? ক্যান করি, একটা কাস্টমার যেন আসে, মসজিদের বাইরে, স্কুলের বাইরে আমরা নতুন একটা শোরুম, একটা শপ দিলে লিফলেট বিতরণ করি না, যেন ইউজার আসে। ঠিক তেমনি আমাদের রিলেভেন্সি অন্যান্য ওয়েবসাইটগুলোতে যে আমরা ব্যাকলিঙ্ক করে আসবো, কার ওয়েবসাইটের? আমার ওয়েবসাইটের। একটু এই বিষয়গুলো ক্লিয়ার হয়। হ্যাঁ, আমার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করে আসবে, তখন তার ওয়েবসাইটে ইউজার ভিজিটর পড়ে সেই লিঙ্কে ক্লিক করার পর সে কোথায় আসবে? আমার ওয়েবসাইটে আসবে। আমাদের টার্গেটটা কি? ইউজার ভিজিটর নিয়ে আসা। বুঝতে পেরেছি এতটুকু? আচ্ছা, তারপর হচ্ছে আর ব্যাকলিংকস ইম্পর্টেন্ট না। ইয়েস ব্যাক, এখন হয়তো বা বলতেছে এটা আমরা দাঁড়াই, ইয়েস বেসিক্যালি ইয়েস ব্যাকলিংকস আর বেসিক্যালি votes from other websites. Each of these votes tells search engines this content is valuable and credible and useful. দেখেন, আগে কি হতো, আগে যেটা ছিল, আগে এমনটা ছিল যে ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কয়টা, এটার জন্য সে 1 নম্বরে, এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কয়টা, দ্যাটস বিকজ সে সেকেন্ড ডাউনে। হ্যাঁ, এটা আগে হতো এরকমটা। বাট ব্যাকলিঙ্ক যদিও বলছি র্যাঙ্কিং এর ক্ষেত্রে এফেক্ট ফেলে না, বাট গুগলের চোখে কিন্তু একটা ভালো ইমেজ ক্রিয়েট করে। এই দেখেন, ইয়েস ব্যাকলিংকস আর বেসিক্যালি ভোটস ফ্রম আদার ওয়েবসাইটস, ইচ অফ দিস ভোটস টেল সার্চ ইঞ্জিনস। অর্থাৎ আমি নাফিস স্যারের ধরেন একটা ওয়েবসাইট আছে, আমি একটা ওয়েবসাইট, নাফিস স্যার একটা ওয়েবসাইট, এখন নাফিস ভাইয়ের ওয়েবসাইটে যে আমি আমার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসলাম, এখন সে কি অ্যাপ্রুভ করবে? তার লাভ ছাড়া। কিন্তু সে যদি অ্যাপ্রুভ করে, তাহলে সেও কি রেফার করতেছে না যে আমার কন্টেন্ট ভালো? রেফার করতেছে না, হলে ব্যাকলিঙ্ক কেন অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে, অর্থাৎ আমার ওয়েবসাইটে আপনারা সবাই ব্যাকলিঙ্ক করে গেছেন, আমি লিঙ্কগুলোকে যখন অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্ট করার পর আমি গুগলকে বলতেছি, বা লিঙ্ক অ্যাকসেপ্ট করা মানে গুগল বুঝে যাচ্ছে যে আমি রেফার করতেছি যে ওনার ওয়েবসাইটের কন্টেন্টও ভালো, তুমি ওনার ওয়েবসাইটে যেও, তুমি চাইলে পড়ে আসতে পারো। অ্যাজ লাইকে যেমন আমরা আউটবাউন্ড লিঙ্ক করেছিলাম কাকে? উইকিপিডিয়াকে। বুঝতে পেরেছি বিষয়টুকু? হ্যাঁ, কন্টেন্ট, যেমন বলতাম না যে আগে আমরা জানতাম কন্টেন্ট ইজ দ্য কিং, বাট এখন হচ্ছে কন্টেন্ট ইজ দ্য হোল কিংডম, আমরা এমন বলি কন্টেন্টই আপনার মেন। হ্যাঁ, এরকম। সো যদিও আমার এফেক্ট পড়তেছে না, আমার র্যাঙ্কিং সাথে সাথে দিচ্ছে না, কিন্তু গুগল কিন্তু ইন্টেন্টটা বুঝতে পারতেছে। যেমন আমার সাথে আপনাদের ওয়েবসাইট যদি রিলেভেন্সি না হয়, আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিসে অফ পেজ এসইও দেখানো হয়েছিল। হ্যাঁ, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক আমরা দেখেছিলাম। এটা আমরা পড়েছিলাম, মনে আছে না? সো এটার মধ্যে সবচেয়ে বড় একটা এফেক্ট ছিল, আমার নিশ যদি ওরিয়েন্টেড না হয়, বনে আমি মোবাইল চালাবো না, আমার নিশ ওরিয়েন্টেড যদি না হয়, সেক্ষেত্রে কি আমি লিঙ্ক করব? ধরেন আমি কিচেন আইটেম সেল করি, আপনাদের ওয়েবসাইট হলো বেবি আইটেম, এন্ড আপনাদের ওয়েবসাইটে যে আমি ব্যাকলিঙ্ক করে আসবো, যদি করে আসে ইরিলেভেন্ট হলো না জিনিসটা, তখন গুগলও কনফিউজড হয়ে যাবে। আপনাদের ওয়েবসাইটে আসছে বেবি রিলেটেড পারচেস করার জন্য, ইউজার ভিজিটর লিঙ্কে ক্লিক করে এসে দেখলো আমি ব্লেন্ডার সেল করতেছি, সেও কনফিউজড হয়ে যাবে না? সো এটা একটা ব্যাড প্র্যাকটিস। অবশ্যই নিশ ওরিয়েন্টেড হইতে হবে। এখন যদি নিশ ওরিয়েন্টেড হয়, কোনো কারণে গুগলকে আমি বুঝাইতে পারতেছি না যে আমার ওয়েবসাইটটা কিসের। এখন ধরেন পারভেজ স্যারের ওয়েবসাইট কিচেন, আমার ওয়েবসাইটও কিচেন, আমি ওনার ওয়েবসাইটে যে লিঙ্ক করে আসলাম, গুগল কিন্তু বুঝতে পারলো আচ্ছা আমার ওয়েবসাইটটা যেহেতু লিঙ্ক করে আছে, আমার ওয়েবসাইটটা মনে হয় কিচেন আইটেমসের উপরে, আমি সেই বিষয়ে র্যাঙ্ক চাচ্ছি। গুগল একটু হিন্ট পায়। অ্যাজ লাইকে আমরা এলএসআই কিওয়ার্ড ক্যান ইউজ করি, আমাদের ডিরেক্টলি র্যাঙ্কিং এফেক্ট পড়ে না, কিন্তু গুগল বুঝতে পারে ও আচ্ছা তুমি মনে এই পার্টিকুলার বিষয়টার উপরে র্যাঙ্ক চাচ্ছ, অ্যাজ পার সেম। এতটুকু বুঝতে পেরেছে? আচ্ছা, টাইপ অফ লিঙ্ক। হ্যাঁ, এখন আমরা জানি লিঙ্ক কিন্তু অনেক ধরনের, যেমন আমরা বলেছিলাম প্রিভিয়াসলি, এক্সটার্নাল আছে, আউটবাউন্ড আছে, ইন্টারনাল আছে, ইনবাউন্ড আছে, ওগুলো নর্মাল লিঙ্ক। আর ব্যাক লিঙ্কের কথা যদি বলি,
টাইপস অফ ব্যাকলিংস হচ্ছে দুই ধরনের, একটা ডু ফলো, একটা নো ফলো। এই বিষয়টা কি একটু বলেন তো আমাকে, সাদা স্যার তো অবশ্যই বুঝিয়েছিলেন না? ডু ফলো হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সাপোজ আপনার ওয়েবসাইটটা হচ্ছে পপুলার ওয়েবসাইট, আমি আপনার এখানে একটা লিংক ক্রিয়েট করলাম, আপনি যদি ডু ফলো দিয়ে রাখেন তার মানে আপনি আমাকে রেফার করতেছেন ডু ফলো ওয়েতে। যদি আমি কোনো মিস্টেক করি তার লাইব্রেরিটি আপনার নিতে হবে, আপনি মিস্টেক করলে আপনার লাইব্রেরিটি আমাকে নিতে হবে। কিন্তু নো ফলোর ক্ষেত্রে এই লাইব্রেরিটির ব্যাপার থাকবে না, শুধু একটা লিংক থাকবে। এক্স্যাক্টলি, অর্থাৎ একদম ঠিক আছে। যদি অ্যান্সারটা এক কথা বলি, ডু ফলোতে লিঙ্ক জুস অথবা র্যাঙ্ক জুস পাস হচ্ছে, আমি ডিরেক্ট রেফার করতেছি গুগলকে, যেহেতু ডু ফলোতে রেফার করতেছি, আমি বলতেছি না ওর কন্টেন্ট অনেক ভালো, কোনো কারণে যদি উনি পেলেন আমিও পেনাল্টি খাবো, আমি খাইলে উনিও খাবে। বাট নো ফলোতে আমার কোনো দায় দায়িত্ব নাই, আমি বলেও নেই তারটা ভালো বা খারাপ, সে খেলে খাবে। লিঙ্ক ওই রেফার করা ভোট করা, আমরা এসইওর ভাষায় বলি লিঙ্ক জুস, র্যাঙ্ক জুস পাস হয়। র্যাঙ্ক জুস মানে কি, ওই যে আমি র্যাঙ্ক করলে আপনিও র্যাঙ্ক করবেন, একটা জুস পাস হলো, ওরকম করে আর কি বোঝায়, বুঝতে পেরেছেন? তারপর এতটুকু তো জানি, এই বিষয়ে আমরা না গেলাম। হ্যাঁ, ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক, এটা এখানে বলা হচ্ছে। দেখেন, the term do follow link is introduced in 2005 by Google to reduce the search engines spam indexing, to improve the search engines results. Only do follow links, এই যে link juice, to link to web pages influence the target's page rank. and no follow তে কোনো ধরনের পেজ অথরিটি অথবা ডাজ নট পাস অথরিটি, অর্থাৎ লিঙ্ক জুস অথবা র্যাঙ্ক জুস পাস হয় না, জাস্ট ভোটটা কাউন্ট হয় না, জাস্ট এতটুকুই। আচ্ছা, ডিফারেন্ট লিঙ্ক গেইনিং অ্যাপ্রোচ, এই বিষয়টা কি? লিঙ্ক আর্নার এন্ড লিঙ্ক বিল্ডারের মধ্যে পার্থক্যটা কি? লিঙ্ক আর্নার, যদি আমি লিঙ্কটা ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটে, আমি হচ্ছে লিঙ্ক আর্নার। এক্স্যাক্টলি। আপনি হবেন লিঙ্ক, না না, আমি তৈরি করি এটা বিল্ডিং, আমি লিঙ্ক করি আপনার পাশাপাশি আমি রিসিভ করতে চাই না আর্নিং। যে রিসিভ করতে চান, উইকিপিডিয়ায় যে আমি লিঙ্ক করে আসলাম সে লিঙ্ক আর্ন করেছে, আর আমি যে করে আসছি আমি লিঙ্ক বিল্ড করেছি, ঠিক আছে? হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে এখন আমরা ওই সকল ওয়েবসাইটেই যে লিঙ্ক ক্রিয়েট বিল্ড করে আসবে, যে সকল ওয়েবসাইটগুলো জায়ান্ট একটা ওয়েবসাইট, আমরা ফার্স্টে ইনিশিয়াল স্টেজে লিঙ্ক আর্নার হতে পারবো না, লিঙ্ক বিল্ডারই হব। ইন ফিউচারে হয়তো বা কখন আমরা লিঙ্ক আর্নার হব। সো এতটুকু বিষয়টা ক্লিয়ার আমাদের। দেখেন, লিঙ্ক আর্নিং এর ক্ষেত্রে কিছু জিনিস বলেছে এখানে, যদি বলি ইফ সামওয়ান, এটা এতটুকু বুঝতে পেরেছি, জাস্ট এখানে একটু বোঝা যে ইফ ইউ গেট ব্যাকলিংস কনসার্নিং with another relevant website, then it's called link building. লাইক কি ধরনের লিঙ্ক বিল্ডিং আমরা যে করতে পারবো, গেস্ট পোস্টিং, ব্লগার আউটরিচ ব্যাকলিংস, প্রোফাইল ব্যাকলিংস, ব্লগ কমেন্টস, ডিরেক্টরি সাবমিশন, কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিং। আমরা মূলত এই কয়েকটা ব্যাকলিংকে মেজর, এই কয়েকটা ব্যাকলিংকে 3টা ক্লাসে দেখব। হ্যাঁ, সো এই কথাগুলো কি এর আগে কেউ কোথাও দেখেছে? এখন কি বলতে মন চায় বলেন? গত ক্লাসের মধ্যে এই ফাইলটাতে কেউ হয়তো ওপেনই করেননি, এই যে তাহলে না বললাম, ও বাইরে কেন বলতে কখনো দেখছেন। তারপর হচ্ছে টাইপস অফ অ্যানকর টেক্সট, বুঝতে পেরেছি আমরা, এগুলো আমরা জানি, এন্ড এগুলো হচ্ছে একটা ওয়ে, নাথিং এলস। এখন আমরা বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যানকর টেক্সট। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যানকর টেক্সট মানে হচ্ছে ব্যাকলিংস, কি ওয়ে, আমরা জানি কয়টা ওয়েতে করতে পারে, আর এগুলো হচ্ছে কয় ধরনের হইতে পারে। যেমন এক্স্যাক্ট ম্যাচ অ্যানকর টেক্সট, এটা কি? ধরেন অ্যানকর টেক্সট ইজ এক্স্যাক্ট ম্যাচ ইফ ইট ইনক্লুডস দ্য এক্স্যাক্ট ম্যাচ অফ দ্য কিওয়ার্ড ইউ আর টার্গেটিং, ফর এক্সাম্পল এসইও সার্ভিসেস লিঙ্ক টু এ পেজ অ্যাবাউট এসইও সার্ভিসেস। ধরেন এখানে ক্রিয়েটিভে আসলাম, আমার একটা ব্লগ পেজ আছে বা ব্লগ সাইট আছে, এখন ওই ব্লগ সাইটের মধ্যে আমি কি লিখতেছি বলেন তো? ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলতেছি বা ব্লগ পাবলিশ করতেছি। এখন কোনো কারণে আমি ক্রিয়েটিভের সাথে আমি ব্যাকলিংক করব, অ্যান্ড ক্রিয়েটিভের সাথে করার পর আমি ডিরেক্টলি ধরেন আমার এটা তো আমার কি গেল H1, এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা আছে না, আমার কিওয়ার্ডটা কিন্তু ডিজিটাল মার্কেটিং, আমার ব্লগটাও ডিজিটাল মার্কেটিং, আমি এখানে এসে ডিরেক্টলি তার এই কিওয়ার্ডটার উপর যে লিঙ্ক করে ফেললাম, এটা বলা হয় এক্স্যাক্ট ম্যাচ, মানে কিওয়ার্ডের সাথে। এটা করা যাবে না, এটা 100%-এর মধ্যে 1% করতে পারবো হাইলি, এর বেশি করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমার একটা ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট। এখন আমি ব্লগ লিখি কি নিয়ে? ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন আমি ক্রিয়েটিভে আসছি ব্যাকলিংক করতে, এখন আমি এটা রিলেটেড কোনো কথায় ব্যাকলিংক করব, কোনো কারণে যদি আমি এই যে ডিজিটাল মার্কেটিং, এই কথাটা কি আমার কিওয়ার্ড না?
এন্ড এই কথাটার উপরে যদি ব্যাকলিঙ্ক করি তাহলে আমার ফোকাস কিওয়ার্ডটার উপরে আমি ব্যাকলিঙ্ক করতেছি না, যদিও এই কিওয়ার্ড আমার না, বাট এই কিওয়ার্ডটা আমার এই কথাটা তো এখানে আছে, আমি ডিরেক্টলি ওই কথার উপরে লিখ করতেছি, এটা করা যাবে না। এটাকে বলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ অ্যানকর টেক্সট। এটা করা যাবে না, এটা করলে আমরা 1% করব। এক্সাক্ট ম্যাচিংটা করা যাবে না? না, এক্সাক্ট ম্যাচ অ্যানকর টেক্সট করা যাবে না, এটা করলে আমরা 1% করতে পারবো। তারপর হচ্ছে পার্শিয়াল ম্যাচ অ্যাজ পার সেম, এটা করতে পারবো। এটা কিরকম করতে পারবো? যেমন ডিজিটাল কন্টেন্ট প্রোভাইডিং মার্কেটিং সার্ভিস বা এরকম যে একটা এক্স্যাক্টলি, এলএসআই সাপোর্টিভ যেগুলি পার্শিয়ালি ম্যাচ করতেছে, পুরো ম্যাচ করতেছে না, আমরা ওইটাতে করতে পারবো। হ্যাঁ, তারপর যদি আসে ব্র্যান্ডেড অ্যানকর টেক্সট, এটা কি? ব্র্যান্ড মানে হচ্ছে আমার ডোমেইন, ক্রিয়েটিভ আইটি। কোনো কারণে এখানে কোনো কথা লেখা আছে, ক্রিয়েটিভ আইটি রিলেটেড কথাবার্তা লেখা আছে, যেখানে লেখা আছে বেস্টই ক্রিয়েটিভ আইটি। এখন কোনো কারণে আমি কথাটার উপরে ডিরেক্টলি ব্যাকলিঙ্ক করে দিলাম, অর্থাৎ আমার ডোমেইনটা না, এই নামটা তো আমার ডোমেইন, আমার ব্র্যান্ড নেম, ওই কথাটার উপরে ডিরেক্টলি ব্যাকলিঙ্ক করা যাবে। আমার ব্লগটা ধরেন আপনার আছে যে সাপোজ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, আর আমি করতেছি ক্রিয়েটিভ আইটি যে ওয়েবসাইট, তার ক্রিয়েটিভ আইটি ওয়েবসাইট যেটা ক্রিয়েটিভ আইটি, এটার উপর যদি করি হ্যাঁ, তাহলে এটা হবে ব্র্যান্ডেড। কারণ ক্রিয়েটিভ আইটি তো তার ডোমেইন, তার বিজনেস নেম, তার ব্র্যান্ড নেম, এটা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না। ধরুন একদম ক্যাজুয়াল এক্সাম্পল দিলে, আমার একটা দোকান আছে, দোকানের উপরে তো আমার ইটা আছে সাইনবোর্ড, ওই সাইনবোর্ডের উপরে কি আমরা লিফলেট লাগাইতে পারবো? পারবো না কিন্তু। ঠিক তেমনই এই বলার ডিজাইনটা হচ্ছে ব্র্যান্ড নেম মানে হচ্ছে আমার ডোমেইন নেম, ডোমেইনের উপরে ডিরেক্টলি লিঙ্ক করা যাবে না। এরকম হচ্ছে বিষয়টা। তারপর যদি একটু আসে জেনারিক অ্যানকর টেক্সট, এটা তো আর হচ্ছে বুঝতেই পেরেছে, যেমন বাটনগুলো আছে, ক্লিক হেয়ার, ক্লিক টু নো, ক্লিক টু সি, ক্লিক টু পারচেজ, ব্যাকলিঙ্ক করা যাবে না। ইমেজেসের কথা তো আমরা জানি। নেক্সট লিঙ্ক হচ্ছে যে আপনার এখানে কোনো একটা কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট লিখেছেন, ডিরেক্টলি আপনি ইউআরএল বসিয়ে দিয়েছেন, এটা কি করাটা ভালো বলেন তো? আমার ইউআরএলটা হ্যাঁ ডিরেক্টলি আমি বসায় দিচ্ছি, যেমন ডিরেক্ট দেখা যাচ্ছে https://:www এভাবে, এই জিনিসটা কি ভালো হবে? এটাকে বলা হয় নেক্সট লিঙ্ক। এটা কোনোভাবে কি করা যাবে? করা যাবে না। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এগুলো আমরা করবোই না, এগুলো হচ্ছে এক একটা ওয়ে আর কি, মানে এই ওয়ে না, মানে করার ওয়ে না, এগুলো হচ্ছে প্রকারভেদ লিঙ্কের। বাট এগুলো একটা আমরা এরকম করবো না, আমরা করবো অন্য ওয়েতে। হ্যাঁ, জাস্ট এগুলো বুঝলেই হবে। বুঝতে পেরেছি মোটামুটি? হ্যাঁ, এগুলো করতে পারবো। যেমন এক্সাক্ট ম্যাচ মাত্র 1% করতে পারবো, পার্শিয়ালি ম্যাচটা 30% করতে পারবো, ইমেজেসটা 30% করতে পারবো, নেকটা হাতে দেওয়া যাবে না, ব্র্যান্ডেডটা করাই যাবে না, এরকম। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে বলা হয়েছে, দেখেন বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যানকর টেক্সট। ফার্স্ট, এনশিওর ইউর অ্যানকর টেক্সট ইজ রিলেভেন্ট টু দ্য পেজ ইউ আর লিঙ্কিং টু। ইররিলেভেন্ট অ্যানকর টেক্সট ক্যান কনফিউজ ইউজার্স অ্যান্ড সার্চ ইঞ্জিনস অ্যালাইক। এটা মানে কি বোঝানো হয়েছে বলতো? এখানে বোঝানো হচ্ছে কি যে বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যানকর টেক্সট, ঠিক না? সো এখানে বলা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করি, এনশিওর ইউর অ্যানকর টেক্সট ইজ রিলেভেন্ট টু দ্য পেজ ইউ আর লিঙ্কিং টু। ইররিলেভেন্ট অ্যানকর টেক্সট ক্যান কনফিউজ ইউজার্স অ্যান্ড সার্চ ইঞ্জিনস অ্যালাইক। এটা কি বোঝানো হয়েছে? এক্স্যাক্টলি, যেটা একটু আগে বললাম যে ইররিলেভেন্ট যদি হয়, ওই কথাটাই বলতেছে। দেখেন ইউজারের সার্চ ইঞ্জিন কিন্তু কনফিউজ হয়ে যাবে যে সে চাচ্ছে কি আর করতেছে কি, এরকম। আর নিচের সাথে ওরিয়েন্টেড হলে সার্চ ইঞ্জিন এন্ড ইউজার বোথ কি বুঝতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড, ভ্যারি ইউর অ্যানকর টেক্সট ইউজেস। এটা এখানে বলা হচ্ছে যে ভ্যারি করে যে কোন টাইপের আপনি অ্যানকর টেক্সট ইউজ করতেছেন। ইউজিং দ্য সেম অ্যানকর টেক্সট রিপিটেডলি ক্যান বি স্প্যামি টু বোথ ইউজার্স অ্যান্ড সার্চ ইঞ্জিন। মানে একই টাইপের অ্যানকর টেক্সট আপনি বারবার করতেছেন। এখানে কয় টাইপের আমরা দেখছি? 5 টাইপের। এক ধরনের আমরা বলছি করাই যাবে না, এক ধরনের 1%, বাকি যত ধরনের আছে আপনি মিলিয়ে ঝিলিয়ে করেন। আপনি এক্সাক্ট ম্যাচ করতেছেন তো করতেই আছেন, পার্শিয়াল ম্যাচ করতেছেন তো করতেই আছেন। একটা ইউজার ভিজিটর এসে স্ক্রল করতেছে, ক্লিক লেগে সে খালি চলে যাচ্ছে, জিনিসটা স্প্যামি মনে হবে না? ওইটা বলা হচ্ছে। তাছাড়া উই অফেন ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার, এগুলো লাগবে না। আচ্ছা, এগুলো পড়ে নেন, এগুলো ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে কথা। আচ্ছা, কিপ দ্য অ্যানকর টেক্সট টু এ ফিউ ওয়ার্ডস ইফ পসিবল অ্যান্ড ডোন্ট প্রোভাইড এ লং সেন্টেন্স দ্যাট ডাজন্ট লুক ন্যাচারাল। এখানে সে দুইটা কথাই বলতেছে, শর্টও করো না, বড়ও করো না, ঠিক না? অর্থাৎ এখানে স্কিল কথার আগে যদি আমি অ্যানকর টেক্সট করি, আমি অ্যাজ এ ইউজার কনফিউজড হব না। এখানে আমরা স্কিল করতেছি কি বিষয়, মানে ফিজিক্যালি না মেন্টালি না কোন বিষয়। কিন্তু আমি যদি আবার পুরো কথাটাকে লিখে দিই এভাবে,
যে স্কিল্ড ডিজিটাল মার্কেটার নিডস এক্সপার্টাইজ ইন স্পেসিফিক এরিয়াস, এভাবেও যদি লিখে এটা পুরো ব্লু হয়ে থাকবে, বোল্ড হয়ে থাকবে না, এই জিনিসটা দেখতে কিন্তু ন্যাচারাল মনে হবে না। সো উচিত এক কথা অ্যান্সার জাস্ট বুঝে যাবেন আমরা কিওয়ার্ড যেভাবে চুজ করি না, 2 to 4 ওয়ার্ডস বা 2 to 3 ওয়ার্ডস, যেমন স্কিল ডিজিটাল মার্কেটার, এতটুকুর মধ্যে একটা লিঙ্ক করা যায়, কিন্তু আমি এর বেশি তো জিনিসটা করতে পারি না, আবার একটা ওয়ার্ডেও জিনিসটা করা যায় না, জাস্ট এটাই এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, দেন করে শুড ডিসক্রাইব দ্য পেজ ইউ আর লিঙ্কিং টু, মানে ডিসক্রাইব যেন হয় ইউজার ভিজিটর, যেমন অ্যাজ লাইক H1 ফর এক্সাম্পল যদি বলি। আচ্ছা, ফাইনালি কিপ ইউর অ্যানকর টেক্সট ন্যাচারাল, ডু নট স্টাফ কিওয়ার্ডস ইনটু ইউর অ্যানকর টেক্সট টু গেম দ্য সিস্টেম। তারপর হচ্ছে দিস উইল অনলি রেজাল্টস ইন পোটেনশিয়াল পেনাল্টি ফ্রম গুগল, যেটা বলা হয়েছিল যে একটা পেজে আমরা 4টা পর্যন্ত ব্যাকলিং করতে পারি, এর বেশি কি করা যাবে? বারবার কিন্তু ব্যাকলিং করা যায় না, বারবার লিঙ্কও করা যায় না, এই জিনিসটা এখানে বলা হয়েছে। হোয়াট নট টু ডু উইথ অ্যানকর টেক্সট, কি করা যাবে না, এতক্ষণ তো বললো কি করা যাবে, এখন হচ্ছে কি করা যাবে না। ফার্স্ট, ডু নট ইউজ এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড রিচ অ্যানকর টেক্সট এক্সেসিভলি, যেটা বলা হয়েছে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা যতটুকু কম করা যায় না করাটা সবচেয়ে বেটার। দিস লুকস স্প্যামি অ্যান্ড আনন্যাচারাল অ্যান্ড উইল ট্রিগার এ পেনাল্টি ফ্রম গুগল, মানে পেনাল্টি পাওয়ার জন্য খুব হেল্প করবে, যেটা আমাদের পাওয়ার দরকার নেই। সেকেন্ড হচ্ছে ডু নট ইউজ জেনারিক অ্যানকর টেক্সট, যেটা আমরা বলেছিলাম সাচ এস ক্লিক হেয়ার, রিড মোর এক্সেট্রা, হ্যাঁ এগুলো করা যাবে না। ফাইনালি ডু নট ইউজ এক্সেসিভ ক্রস লিঙ্কিং, টু মেনি লিঙ্কস গোয়িং টু অ্যান্ড ফ্রম দ্য সেম পেজেস লুক সাসপিশিয়াস টু বোথ ইউজার্স অ্যান্ড সার্চ ইঞ্জিনস অ্যালাইক, অর্থাৎ একটা পেজে আপনি ঘুরে ফিরে বারবার নিয়ে আসতেছেন, একটা ইউজার ভিজিটর আসছে, আপনার 5টা পেজ আছে, একটা পেজকে আপনি টার্গেট করেছেন, বাকি 4টা পেজে একটা পেজের লিঙ্ক দিয়ে রাখছেন। এখন সে যেই পেজে যে লিঙ্কে ক্লিক করতেছে সে শুধু ডিজিটাল মার্কেটিং এর কোর্সেই আসতেছে, তার নিডেড হচ্ছে গ্রাফিক ডিজাইন, সে লিঙ্কে ক্লিক করতেছে ডিজিটাল মার্কেটিং এ নিয়ে আসতেছেন। সো এই জিনিসটা করা যাবে না। এতটুকু বুঝতে পেরেছে? এতটুকু পর্যন্ত মোটামুটি প্রপারলি বুঝতে পেরেছি তো? আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে। ব্যাকলিঙ্ক অনেক ইজি, মজার সাবজেক্ট। তারপর হচ্ছে ডিফারেন্ট ওয়েস অফ ব্যাকলিঙ্ক, এখানে অনেক ধরনের ব্যাকলিঙ্কস আছে, এর মধ্যে ভাইটাল যেগুলো আছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, ব্লগ কমেন্ট, উপরে যেগুলো পড়লাম কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিঙ্ক, এই 3টা আজকে আমরা জাস্ট একটু দেখবো। অ্যান্ড এটা দেখার চেষ্টা পসিবল হলে এই 2টা আর এই 3টা শেষ করব। নেক্সট স্লটে যে আমরা ডিরেক্টরি সাবমিশন, এই 3টা ভাইটাল দেখার চেষ্টা করব। হ্যাঁ, সো এখানে ওয়েগুলো বলছে, সো একে একে করে আমরা আসবো। ব্যাকলিঙ্ক কি খালি করলে হবে? আমি একজনের রেফার নিব, সেই যদি হয় আই মিন টু সে একটু 2 নাম্বার, তাহলে আমার লাভ হবে? সে যদি আমাকে বলে ভালো, কি বিলিভ করবে যে আগে থেকেই খারাপ? ফর হ্যাঁ, এটাই আর কি, এক্স্যাক্টলি ওইটা আর কি বলার চেষ্টা করতেছি, যে একটা ওয়েবসাইট যদি নিজে ভালো না হয়, একটা ওয়েবসাইট যদি নিজে ভালো পজিশনে না যায়, ওই আমাকে কি রেফার করবে, আর রেফার দিয়ে আমার কি কাজে লাগবে? সো এই জিনিসটা দেখার জন্য যে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস ফিচার্স, ব্যাকলিঙ্ক করার আগে আমরা কি কি থিংসগুলোকে দেখব। একটা হচ্ছে ভিজিটার অথবা ট্রাফিক কতটুকু আছে, দেখতেছি মান্থলি মাথা ব্যথা করতেছে, শিওর শিওর, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে ভিজিটর বা ট্রাফিক আপওয়ার্ড, অর্থাৎ আমি একটা ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্ক করলাম, দেখতেছি মান্থলি তার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক মানে ইউজার ভিজিটর আসে 10টা 15টা 100টা, লাভ হবে? আমার লাগবে মিনিমাম 5000 উইকলি, তাহলে না আমি ইউজার ভিজিটর চাচ্ছি, আর তারই ওয়েবসাইটে যদি না আসে, এটা আমরা কিভাবে দেখবো? স্ট্রেট স্ক্রপ সিমিলার ওয়েব, মনে আছে? কন্টেন্টটা ইউনিক থাকতে হবে, মাস্ট বি। এখন আমি যার ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্ক করে আসলাম তারও কন্টেন্টে কপিরাইটের ইস্যু আছে, সে পেনাল্টি খেলে আমি খাবো না? এক্স্যাক্টলি। সো আমার ইউনিকনেস চেক করতে হবে আমার ওই ওয়েবসাইটে যে কতটুকু ইউনিক আছে, এটা কিভাবে চেক করব? এক্স্যাক্টলি, গুড, ডুপ্লি চেকার। তারপর হচ্ছে স্প্যাম স্কোর, এটা পরে আসে। ডিএপিএ আমরা জানি, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তখন আমরা দেখার চেষ্টা করেছিলাম যে 40 নিচে কারা কারা আছে, মনে আছে না? ডিএপিএ, হ্যাঁ তখন। আর এখন হচ্ছে মিনিমাম 20 লাগবে। আমি একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি, মিনিমাম তার ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কত থাকা লাগবে? 20 থাকা লাগবে। এর নিচে থাকলে কিন্তু তার ওয়েবসাইটে আমরা কোনো ধরনের কোনো ব্যাকলিঙ্ক করব না। রিডায়াবিলিটি ম্যাক্সিমাম 8, এটা কিসের কথা বলতেছে? হেমিংওয়ে অ্যাপ কন্টেন্টের, এক্স্যাক্টলি, এটাও আমরা দেখব। রিলেভেন্সি নিশ ওরিয়েন্টেড, এটা নিয়ে তো বলার কিছু নাই। তারপর আসে স্প্যাম স্কোরের কথা, যেটা বলছে ম্যাক্সিমাম 15%। স্প্যাম স্কোর নিয়ে আমরা জানি, অর্থাৎ এটা দেখে বোঝার উপায় আছে যে কার কতটুকু সন্নিকটে বিপদ আছে, কার ওয়েবসাইটে গুগল কতটুকু রেগে আছে। সো এটার ম্যাক্সিমাম 30% পর্যন্ত যায়, 30% আসলে গুগল পেনাল্টি দিয়ে দেয়, বাট আমরা রিস্ক ফ্রি থাকতে চাই, এটার জন্য 15% আমরা অ্যাওয়ার হয়ে যাব। কোনো মতো সেটা 15 থেকে 16, 17, 18 থেকে গেছে, তার সাথে আমাদের সম্পর্ক শেষ।
হ্যাঁ স্পাম স্কোরটা আসলে আগে বোঝানো হয়েছিল তারপরে একটু হ্যাঁ হ্যাঁ, স্প্যাম স্কোরটা হচ্ছে ধরেন আমরা গুগলে পেনাল্টি খাই গুগল থেকে, গুগল কিন্তু ফার্স্টে পেনাল্টি দেয় না, গুগল একটু মার্কিং করে, তোমাকে বারবার বলতেছে ঠিক করো, বারবার বলতে, যেমন আমরা গুগলের কথা বলছি না, জুলাইতে গুগল আপডেট আনে, তারপর 6 মাস সে সময় দেয়, জানুয়ারিতে সে পেনাল্টি দেওয়া শুরু করে, ঠিক সেম স্প্যাম স্কোরটা দেয় গুগল। হ্যাঁ, যেমন স্প্যাম স্কোর চেক করার জন্য কোথায় গিয়েছিলাম আমরা, ডিএপিএ চেকারে। হ্যাঁ, যদি এখানে আসে, আসার পর সাপোজ ধরেন আমি এখান থেকে যদি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটাকে যদি আমরা জাস্ট ডোমেইনটা নিয়ে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, তো স্প্যাম স্কোরটা হচ্ছে যে গুগল আস্তে আস্তে আপনাকে মার্কিং করবে যে ভাই তুমি কিন্তু খারাপের দিকে যাচ্ছ, তোমার এক স্প্যাম স্কোর দিলাম 2, এভাবে করতে 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 যখন 15 উপরে চলে যাবে, সে যে কোনো টাইমে গুগলের ব্যাড রেকর্ডে এসে পড়বে, যে কোনো টাইমে গুগল পেনাল্টি দিয়ে দিবে। সো 30% পর্যন্ত আমাদের অন্যান্য জায়গায় বলা হয়, বাট আমরা সেফ জোনে থাকতে চাই, দ্যাটস বিকজ আমরা কি করব, 15% আমরা অ্যাওয়ার হয়ে যাব, 15% অ্যাবভ হয়ে গেছে, সাথে সাথে আমরা তার সাথে সকল সম্পর্ক শেষ করে দেবো। হ্যাঁ, সো এতটুকু বুঝতে পেরেছি স্প্যাম স্কোরটা। এখন হচ্ছে চেক করবো কিভাবে, যে যেরকমটা দেখেছিলাম স্প্যাম স্কোর 1% মাত্র, এখানে 15% আসা মানে আমরা কিন্তু একটা ওয়েবসাইটে ব্যাকলিং করে যে ভুলে যাব তা না, ভুলে যাব। যদি আমাকে ক্লায়েন্ট বলে তুমি আমাকে ব্যাকলিং করে দাও, আমার কাজ শুধুমাত্র ব্যাকলিং করে দেওয়া, সে তো আমাকে রেখে দেয়নি প্রতি মান্থে, সে যদি বলে যে প্রতি মান্থে থাকো, তখন আমি যেই চেক করবো, বাট আমাকে একটা টাইমের কাজ দিচ্ছে, আমি পরবর্তীতে যে চেক করে গিয়ে তাকে জানাবো, আমার হেডেক না এটা, কিন্তু সে তাকে বলে দেওয়া আমার উচিত, তুমি 2 মাস পর আমাকে আবার হায়ার করো, আবার কিছু একটা সার্টেন অ্যামাউন্ট পে করে আমি আবার একটা ফলো আপ দিয়ে দেবো। আর নিজের জন্য, নিজের ওয়েবসাইটের জন্য যদি ব্যাকলিং করি, তখন চেক করা উচিত কিন্তু আমার কাছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছে। এখন আরেকটু অ্যাড করে দিই যে স্প্যাম স্কোরটা কাউন্ট হয় স্যার কিভাবে, তাহলে স্প্যামটা কি দেখে গুগল দেয়, ইরিলেভেন্ট ব্যাকলিংস, ইরিলেভেন্ট কমেন্ট, স্প্যামি কমেন্ট, স্প্যামি ব্যাকলিং, এই সকল থিংসের জন্য গুগল স্প্যাম স্কোরগুলো দেওয়া শুরু করে। তারপর ট্রাস্ট রেশিও, মনে আছে এটা? হ্যাঁ, অর্থাৎ এটা আমরা কই থেকে দেখবো, majestic.com, মনে আছে? majestic.com এর মধ্যে একটা ফর্মুলা ছিল ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো, যেটা আমার মিনিমাম কত থাকতে হবে, 0.5। আরেকবার চেক করে আসি, চলেন, আমি বুঝতে পারতেছি আমরা ভুলে গেছি। ট্রাস্ট ফ্লো বলেছে 5, সাইটেশন ফ্লো বলেছে 39। হ্যাঁ, সো এখন আমরা একটু কাউন্ট ডাউন করি। ফর্মুলাটা কি ছিল? বলেন তো, এটাকে কি বিলিভ করা যাবে? যাবে। আমাদের ওখানে বলা হয়েছিল মিনিমাম 0.5 লাগবে, ঠিক না? ঠিক আছে, একটু মেসড আপ করে ফেলছি, যে এখানে মিনিমাম বলেছে, হ্যাঁ 0.5 এর উপরে থাকা লাগবে আমাদের, ঠিক না? মিনিমাম বলছে 0.5 থাকা লাগবে। আচ্ছা, তারপর যদি আসি, কিন্তু তারপর হচ্ছে এখন এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছে যে কি বিষয় দেখে আমরা ব্যাকলিংক করব কি করব না। আচ্ছা, এখন হচ্ছে যে কি কি ওয়েতে করা যায় বা কি কি ওয়েতে, একটা হচ্ছে ব্লগ কমেন্টিং, প্রোফাইল ব্যাকলিংক, কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিংক। এখন অব্দি যেরকম ভাবে আমরা পড়ে আসলাম, মনে হচ্ছে না যে একটু টাফ? কারো মনে হচ্ছে? অনেক ইজিয়েস্ট একটা থিং, মজার একটা বিষয়। আমরা আজকে কিছু থিংস দেখবো যে আপনাদের কাছে মনে হবে স্যার এত সিলি ওয়ার্ক কেউ করায় বা কেউ করে আদৌ। অ্যান্ড সেকেন্ড ডাউনে আমরা যেটা করবো পরশুদিন, হ্যাঁ আফটার টুমোরো আমাদের যে ক্লাস, ওগুলো একটু টাফ যদি বলি, হ্যাঁ ওগুলো একটু টাফ। সো ব্লগ কমেন্টিংয়ের কথা যদি বলি, কিছু না, যেমন আমাদের ব্লগ সাইটসগুলো আছে, ব্লগ সাইটগুলোতে যে আপনি একটা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনি আপনার ওয়েবসাইটের কি করবেন বলেন তো, ব্যাকলিংক করে দিয়ে আসবেন। এটাই আপনার ব্লগ কমেন্টিংয়ের কাজটা। বুঝতে পেরেছি বিষয়টুকু? ধরেন বিভিন্ন ব্লগ সাইট আছে না, ব্লগ সাইটগুলোতে ব্লগ থাকে না, ওই ব্লগগুলো পড়ার পর আমরা বিভিন্ন কমেন্ট করি না, এটা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে এসে পড়বেন। বুঝতে পেরেছে? চলো আমরা একটু লাইভ দেখি। অনেক 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 ধরনের ব্যাকলিংক করা যায়, বাট এর মধ্যে যেগুলো আমরা দেখতেছি না, এই যে আমরা যে তিনটা দেখবো আজকে, ব্লগ কমেন্টিং, প্রোফাইল ব্যাকলিংক, কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিংক, এগুলো ফ্রি অফ কস্ট,
আই রিপিট, ফ্রি অফ কস্ট। এগুলোর কাজ খুব কম পাবেন, এগুলো নিজেদের জন্য করব, নিজেদের ওয়েবসাইটগুলো। আর আমরা পরশুদিনের ক্লাসে যেগুলো দেখবো, ডিরেক্টরি সাবমিশন, গেস্ট পোস্টিং, এগুলো খুব রিচ অ্যানকো টেক্সট, মানে খুব রিচ ব্যাকলিংস। এগুলোর কাজও পাবেন, পেমেন্টও ভালো, কিন্তু করাইতেও হবে টাকা দিয়ে। এটা আমি পরবর্তী ক্লাসেই বলে দেওয়ার চেষ্টা করবো। আজকে ফ্রিগুলো দেখি, বেসিক্সগুলো পরশুদিন আমরা একটু এসে দেখবো। এখন ধরেন আমি একটা ব্লগ সাইটে আসছি না, তারপর 10 মিনিটস স্কুল আছে না, আরমান সাদিক ভাইয়ের কি 10 মিনিটস স্কুল, ওখানে বিভিন্ন ব্লগ পাবলিশ করে না, ওটার মধ্যে বিভিন্ন পার্সন কমেন্ট করে না, কমেন্ট করার পর কিন্তু যে ওইখান থেকে রিচ আউট হওয়ার চেষ্টা করে। যেমন ধরেন আমি এখানে লিখলাম হাউ টু ক্লায়েন্টস আউটসাইড ফর অফ ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই ব্লগটা ফর রিজন আমি পড়লাম, পড়ার পর এই রিজন পড়ার পর এই দেখেন এখানের মধ্যে কমেন্টের অপশন দেখতে পাচ্ছে। এখানে আমি একটা কমেন্ট করলাম তার ব্লগের উপর বেস করে। কমেন্ট করার পর আমার নাম দিলাম, আমার মেল দিলাম, আমার ওয়েবসাইটের ইউআরএল দিলাম। এখানে তো ওয়েবসাইট দিলাম, প্লাস আমি কি করলাম এখানে একটা ব্যাক লিঙ্ক করে দিয়ে আসলাম, মানে একটা লিঙ্ক করে দিয়ে আসলাম। এটাই আমার ব্লগ কমেন্টিং ব্যাক। ওয়েবসাইটের সাথে যে মেল সেটা দিলে ভালো, অথবা আপনার পার্সোনাল মেল যে কমেন্ট করতেছে। বাট আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে কিন্তু ইউজার ভিজিটর আসবে না। ইউজার ভিজিটর আসবে আমার কমেন্টের মধ্যে একটা লিঙ্ক দেখা থাকলে ওটাতে ক্লিক করার পর। এখন হইতে পারে যে স্যার এতই যদি ইজি হয় তাহলে তো ব্লগ কমেন্টিং সবাই করতো। এখন আমি ক্রিয়েটিভ আইটির ব্লগ সাইটের মধ্যে কমেন্ট করলাম, বাট অ্যাপ্রুভ কি আমার হাতে? অ্যাপ্রুভ যদি সে না করে তাহলে কি আমার ব্লগ এই কমেন্টটা শো করবে? এখানে হচ্ছে চ্যালেঞ্জিংয়ের বিষয়টা। এখন দুইটা ওয়ে। একটা জিনিস হচ্ছে যে আমি যদি এইখানে কোনো একটা কিছুতে কমেন্ট করতে যাই, আমি যদি বলি দিস কন্টেন্ট ইজ সো ইউজফুল, দ্যাটস ইট, তারপর যদি এখানে আমি একটা লিঙ্ক করে দিই, সে অ্যাপ্রুভ করবে? করবে না। কিন্তু আমি যদি তার কন্টেন্টটা পড়ার পর চ্যাটজিপিটিতে যে একটা প্রম্পট নেওয়ার চেষ্টা করি যে ভাই আমি ব্লগ কমেন্টিং করতে চাচ্ছি, সে যেন মাস্ট বি আমার কমেন্টে অ্যাপ্রুভ করে এমন একটা আই ক্যাচি কমেন্ট তুমি আমাকে বলো, মানে একটু জাস্ট বাটার স্কচ এটা, ঠিক আছে? একটু দিয়ে একটা কমেন্ট করলাম, কমেন্ট করার পর ব্যাকলিঙ্ক করলাম, যখন এটা পেন্ডিং থাকবে ওই পার্সনটা যার ব্লগটা আছে সে যেন বোঝার চেষ্টা করে, সে লিঙ্ক দেখ, সে আমার ইউজার ভিজিটর 10 জন নিয়ে যাক, বাট তার কমেন্টটা আমার প্রয়োজন আছে, কারণ এই কমেন্টটার জন্য আরো 10 জন অ্যাট্রাক্ট হবে। সো এই কারণে সে কি করবে, কমেন্ট আমরা অ্যাপ্রুভ করবে। আমাদের গেমটা কি বুঝতে পেরেছে? কন্টেন্ট পড়বো, অয়েলি বাটারিটা যতটুকু পারফেক্টলি ভাবে তার কন্টেন্টটাকে উঁচুতে উঠিয়ে জাস্ট ব্যাকলিঙ্ক করে দিয়ে আসবে। হ্যাঁ, সো এখানে একটা কমেন্ট আমি জাস্ট যেটাতে দেখো এটা এখন আছে কিনা দেখার চেষ্টা করি। 10 মিনিটস স্কুলেরও কিন্তু আমাদের এখানে কমেন্ট আসে। হ্যাঁ, আচ্ছা এখানে কমেন্টগুলো শো করতেছে না, বিকজ ব্যাকএন্ডের অ্যাক্সেসটা নেওয়া হয়নি। ঠিক আছে, সো ব্লগ কমেন্টিংটা বুঝতে পেরেছে। এখন কথা হচ্ছে যে আমার যদি ক্লায়েন্ট কাজ দেয়, এখন আমার কাজটা কিন্তু থাকবে অ্যাপ্রুভ করার পর আমি টাকা পাবো। এমন আমি কমেন্ট করে আসছি, অ্যাপ্রুভড হয়নি, আমার দায়িত্ব না। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি কমেন্ট করছি, সে আমাকে পেমেন্ট দিয়ে দিবে। সে আমাকে বলছে খালি লিঙ্কে কমেন্ট করে আসো, কমেন্ট করে আসছে। 15 দিন পর তাকে রিপোর্ট দিতে হবে, ভাই এগুলো পেন্ডিং আছে, এগুলাতে অ্যাকসেপ্ট হয়েছে বা কনফার্ম হয়েছে, হ্যাঁ পাবলিশ হয়েছে। 15 দিন পর তাকে একটা রিপোর্ট দিতে হবে যে আমি 100টা ব্লগ কমেন্টিং করেছি, এর মধ্যে 10টা কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, তুমি আমাকে 10টা পেমেন্ট করো। বুঝতে পেরেছি বিষয়টুকু? ইজিয়েস্ট না মোটামুটি? আচ্ছা, এগুলা কি স্যার বলেন? এখন কোন সাইটগুলোতে যে আমি ব্লগ কমেন্ট, আমি তো blog.creativity-institute আমি জানি না, এটা যেন আমি থ্রলিভাবে এক্সাম্পল দিয়ে দিলাম, আপনাদের দেখাই দিলাম। তো আমরা যখন কাজ করব, ক্লায়েন্ট আমারে বলছে যে 100টা তুমি ব্যাকলিঙ্ক করো, তা ব্লগ কমেন্টিং আমার লিস্ট পাইতে হবে না কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করা কমেন্ট করা যায়। প্রত্যেক ওয়েবসাইটে তো ব্লগে নাই, আর প্রত্যেক ওয়েবসাইটে তো কমেন্ট আমি করতে পারবো না। সো এগুলোর জন্য আর কি দিয়ে দিয়েছে, দেখেন ইন টাইটেল কিওয়ার্ড 2.2 কমেন্টস। ফর এক্সাম্পল যদি আমি একটা দিয়ে দেখাই, এখানে কিওয়ার্ড কথাটা বলছে না, এই কিওয়ার্ডটাকে সরায় দিব, যে কোনো একটা কিওয়ার্ড বলেন। হইতে পারে না এটা আমার কিওয়ার্ড, বেবি স্ট্রলার টাইপের। আমি যখন লিখে সার্চ করলাম, এই দেখেন ও আমাকে সাইটের লিস্ট দিয়ে দিবে, যে সকল সাইটের মধ্যে যে কমেন্টগুলো চাইলে আমি করতে পারবো। বুঝতে পারতেছে? অ্যাজ পার সেম যদি আবার এখানে আসে, এখানে কিওয়ার্ড কই বসাবো বলেন তো?
বলেন। ইনভার্টেড নিয়ে দেওয়া এই যে KW কিওয়ার্ডের শর্ট ফর্ম দেওয়া, এই জায়গাটায় আমি জাস্ট কেটে আমার কিওয়ার্ডটা বসায় দেবো। ধরেন ব্লেন্ডার মেশিন, এটাই মাথায় আসছে, ব্লেন্ডার মেশিন। দেখেন এসে পড়ছে না সব ব্লগ সাইটগুলো, মোটামুটি ফেসবুক বাদে, পিক্সাবে বাদে বেশিরভাগ ওয়েবসাইট আমার কাছে এসে পড়েছে না, যে সকল জায়গায় যে ব্লগ কমেন্ট করতে পারবে। এখন কিওয়ার্ডের জায়গায় আমার ক্লায়েন্টের তো অদ্ভুত টাইপেরও তার সার্ভিস থাকতে পারে, যেগুলো ব্লেন্ডার মেশিন না বা কিছু না, হইতেই পারে। বিষয়টা এরকম, যেহেতু ইনভার্টেড কমার উপরে যদি আমরা দেখি, হুম। তাহলে শুধুমাত্র সেই ব্লকগুলোই দেখাবে যেগুলোতে আমাদের রিলেটেড অপশন আছে। অপশন আছে, প্লাস আমার নিচটার সাথে রিলেটেড। এখন ধরেন আমি বেবি স্ট্রলার যখন লিখলাম, তখন যদি কিচেন আইটেমস আসতো তাহলে কিন্তু আমার প্রবলেম। আমার বেবি রিলেটেড ওয়েবসাইটগুলো আসবে, যে সকল ওয়েবসাইটে যে আমি চাইলে কমেন্ট করতে পারবো। তো এমন ওয়েবসাইট কি আসার কোনো চান্স আছে যে আপনার বেবি স্টলার দিয়ে সার্চ করছি, বেবি স্টলারে আসছে কিন্তু কমেন্টস করার ঘর নাই, এমন হওয়ার কোনো পসিবিলিটি আছে? হওয়ার চান্সেস খুব কম থাকতে পারে, বিকজ দেখা যাচ্ছে কি কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে তারা ইনফো রাখছে, হ্যাঁ, যেমন ওরা ইনফো রাখছে, ইনফো রেখেছে। এখন আমি না কমেন্টের অপশনটা অফ করে দিচ্ছে ফর সাম রিজন, যে আমি দেখতেছি আমি কমেন্টের যখন অপশন দিয়েছি ইরিলেভেন্ট কমেন্ট অনেক আসতেছে, যেটার জন্য আমরা অ্যাকিসমেটটা ইনস্টল করেছিলাম মনে আছে, তখন আমি কমেন্টের সেকশনে করে দিচ্ছি, আমার ইউজার ভিজিটর আসলে হলো কমেন্ট লাগবে না। তখন সবচেয়ে ভালো কিওয়ার্ড হচ্ছে ব্লগ কমেন্টের ফার্স্টে যেগুলো আছে এগুলোই আপনাদের ইনাফ হবে, হ্যাঁ, এগুলো জাস্ট একটু দেখে নেবেন। প্রোফাইল ব্যাকলিং, এটা কি হইতে পারে? প্রোফাইলে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে প্রোফাইলগুলো আছে সেগুলোর সাথে কিছু লিংক বিল্ড আপ করা। এর থেকেও ইজি, জাস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে আপনি প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইল লিঙ্ক দিয়ে দেন, এতটা ইজি। ধরেন যে এখান থেকে অ্যাজিউম করে নিই, ধরেন নেট কি আজকেও স্লো? ঠিক আছে, এটা আসতে থাকুক, চলো না আস্তে আস্তে আমরা কোয়েশ্চেন ব্যাক অ্যান্সারিংটাও দেখে আসছি। সে অন্য ওয়েবসাইটে অন্য লিঙ্কে নিয়ে যাবে। আচ্ছা ধরেন এইটার মধ্যে, এটা কি আমার প্রোফাইল না? যদি এটা আমার প্রোফাইল না, আগে একবার খোলা হয়েছিল, সো এই যে এই প্রোফাইল বা ফেসবুকের এটা একটা লিঙ্ক না, এটা আমার প্রোফাইলের লিঙ্ক না, চোখ বন্ধ করে এটা নোটপ্যাডে উঠায় দিয়ে দেন, এটা হচ্ছে আপনার লিঙ্কডইনে একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক করে দিচ্ছেন। এখন আমি রাশাদ অ্যাজ এ পার্সন আপনাদের কাজ দিছি, 5টা জায়গায় আমার প্রোফাইল ব্যাকলিঙ্ক করে দেন। আপনার লিঙ্কডইন, পিন্টারেস্ট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, 5টা জায়গায় লিঙ্ক ক্রিয়েট করে ওই প্রোফাইলগুলো আমার নামে আমাকে দিয়ে দিচ্ছেন, আপনাদের কাজ শেষ। এখন আমি একটা এই দেখেন প্রোফাইল ব্যাকলিঙ্ক, এত মজা। হ্যাঁ, এই যে এখানে আসলাম, এটা কি আমার প্রোফাইল লিঙ্ক না? প্রোফাইল ব্যাকলিঙ্ক, প্রোফাইল লিঙ্ক। এখন আমি হোমে আছি লিঙ্কডইনে, এখন আমি এখান থেকে প্রোফাইল গেলাম, এটা আমার প্রোফাইল লিঙ্ক না? এই দুইটা আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক হয়ে গেছে, একটা ফেসবুক একটা লিঙ্কডইন, আপনি আমাকে দিয়ে দেন এক্সেলে। এটাই প্রোফাইল ব্যাকলিঙ্ক, এটাই প্রোফাইল ব্যাকলিঙ্ক। এই দেখেন এখানে বলা হচ্ছে যেমন এক্সাম্পল ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, যা যা আছে, করা টরা যা আছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল। আপনি জাস্ট না আমি দেখাচ্ছি, ওয়েট। সো আমি আরও দেখাচ্ছি ইজিয়েস্ট ভাবে, আমাদের এত কষ্ট করা লাগবে না, আপনাদের জন্য অনেক কিছু আমরা রিসার্চ করে রাখি। তো দেখা যাচ্ছে জাস্ট মানে মোটিভটা বোঝানোর জন্য যে বিভিন্ন প্ল্যাটফর্মে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দাও, আমার কাজ শেষ, আমি প্রোফাইল পিকচার দিবও না। এখন আমি অ্যাজ এ পার্সন হিসেবে বলেছি রাশাদ হোসেনের যেগুলো, আর আমি ক্রিয়েটিভকে ওন করি ফর এক্সাম্পল, আর আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার কি বলছে, আপনাদেরকে কাজ দিয়েছে 100টা প্রোফাইল ব্যাকলিঙ্ক করে দাও। আপনারা কার প্রোফাইল ব্যাকলিঙ্ক করবেন? ক্রিয়েটিভে। ক্রিয়েটিভের নামে জায়গায় জায়গায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসবেন, ক্রিয়েটিভের লোগো প্রোফাইল পিকচারে বসায় দিবেন, ওই প্রোফাইলের লিঙ্কগুলো আমাদের দিয়ে দেবেন, দ্যাটস ইট, আপনাদের কাজ শেষ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই সাইটগুলো আমরা কিভাবে পাবো। এই দেখেন এদিকে কিন্তু 4টা দেওয়া আছে, 4টা দেওয়া আছে না টার্ম, যে কোনো একটা টার্ম আমি নিলাম, হ্যাঁ, ফর এক্সাম্পল যে কোনো একটা টার্মস আমি নিলাম,
নেওয়ার পর এ দেখেন কি বলতেছি, সোশ্যাল বুকমার্কিং সাইট। প্রোফাইল ব্যাকলিংকে এক্স্যাক্টলি আইডি খোলা, বুঝিনি। আইডি খোলা হয়। প্রোফাইল আইডি খোলা, হ্যাঁ এক্সাম্পল আইডি খোলা। আইডি খুলে আপনি নতুন জায়গায় নতুন আইডিটা খুলে আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন প্রোফাইলের। অ্যান্ড হোম পেজে লিঙ্ক দেওয়া যাবে না। হোম পেজ মানে ওই যে আমি যে প্ল্যাটফর্মটার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওইটার হোম পেজের লিঙ্কটা, আমি প্রোফাইলের লিঙ্কটা দিব তাকে, প্রোফাইলে যে। হ্যাঁ, ধরেন আমি কি বলতেছি, সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ইন ইউএস এর আমার ক্লায়েন্ট, আমি যে সেটা লিখে সার্চ করবো 250+ হাই পিয়ার সোশ্যাল বুকমার্কিং সাইটস উইথ ফ্রি সাইটস ফ্রি। এখানে আপনাকে 100-250টার উপরে সাইট দিয়ে দিবে, সাইটের নাম এই দেখেন, পিন্টারেস্ট, এটা পিআর কত, ডিএ কত, পিএ কত, স্প্যাম স্কোর কত। আর কষ্ট আছে আমাদের বের করা? পিআরটা আমাদের লাগবে না, ঠিক আছে। আর আছে আমাদের কষ্ট করার? বলেন, একদম ইজিয়েস্ট লিস্ট। এখন ক্লায়েন্ট কিন্তু আপনারা যদি বলে দেয় এই জায়গায় ক্রিয়েট করো, ওকে। ক্লায়েন্ট যদি না বলে মন মতন আপনি করে দেন। আমার কাজ করতে বলছো, এক্সিস্টিং আনতে বলছো, আমি আইনা দিয়ে দিচ্ছি, আমার কাজ শেষ। বুঝতে পেরেছে? আচ্ছা, এখন এই প্রোফাইল ব্যাকলিংসগুলো আর ব্লক কমেন্টিংগুলো এগুলো তাহলে কিভাবে দিতে পারে? ব্লক কমেন্টটা যে আমি করলাম, করার পর আমি একটি স্ক্রিনশট নেব, কিসের দ্বারা? লাইট শট। লাইট শটের লিঙ্কটা আছে, তা আমি একটু দেখাই। হ্যাঁ, একবারে একটু পারফেক্টলি ভাবে শেষ করি। আমরা একটা এক্সেল বুক নিছি, প্রোফাইল ব্যাকলিংকের ক্ষেত্রে এখানে কি লিখছি বলেন তো? সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম, আর এখানে আমি লিখে দিছি প্রোফাইল লিঙ্কস। এই জাস্ট এভাবে দিয়ে দেবো। আর যখন ব্লগ কমেন্টিং করেছি এখানে কি দেব? সাইট নেম, অর্থাৎ যে ওয়েবসাইটের মধ্যে যে ব্লগ সাইটের মধ্যে আমি লিখছি, ডান পাশে এক্সাম্পল বা রেফারেন্স দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দেবো। দেখো এই জায়গার মধ্যে কিন্তু আমি ব্লগ কমেন্টিংটা করে আসছি। অ্যাপ্রুভ হবে না হবে, প্রোফাইল যে ব্যাকলিঙ্ক করে আসছে তুমি আপডেট করবা বা না করবা তোমার হেডেক। আমার কাজ ছিল লিঙ্ক ক্রিয়েট করে আসা। হ্যাঁ হ্যাঁ, পাইথনের কমেন্টসগুলো আছে যে আসলে যে কোন ওয়েবসাইটে করব, আমাদের যে পাইথনে যে ওয়েবসাইট যেটা করছে ওইটা। পাইথন কই করছেন? প্যান্থিয়ন। পাইথন বলতেছে, পাইথন তো মেশিন লার্নিং। আমি তো ভয় পেয়ে গেছি আপনার কথা শুনে যে আমি কবে পাইথন দেখালাম। আমি তো আই এম জাস্ট কিডিং। হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওটা ফ্রি কোর্স আছে। আচ্ছা, পাইথনের প্রোগ্রাম কোর্স আছে, তো ওখানে দেখলাম সেটাকে মাথায় এসে পড়ছে না। প্যান্থিয়নে তো ভুলেও না, আমি যখন ক্লায়েন্টের কাজ নিচ্ছি আমি তো প্যান্থিয়নে ভুলেও করবো না, তাহলে তো আরেক প্রবলেম। যে হোমওয়ার্ক ও হোমওয়ার্ক পারপাসে, হ্যাঁ ইসের আপনার যে অফ পেজের হোমওয়ার্ক ওরকম না। আমি এই ক্লাসে ওরকম হোমওয়ার্ক নাই, জাস্ট আপনারা লিস্ট বের করে রাখবেন। আমি নেক্সট ক্লাসে একটু ডিসক্রাইবলি বলার চেষ্টা করব, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যালটা করতে পারবো না। আমি বলতেছি আমরা নেক্সট ক্লাসটায় প্র্যাকটিক্যালটা করবো না একটা রিজনে, যেহেতু আমাদের অফ পেজের একটা ক্লাস আছে, এটা একটু ইম্পর্টেন্ট। আমার 2 ঘন্টা লাগবে ওই জিনিসটা একটু বোঝানোর জন্য, বিকজ আমরা এখনো তো জানিই না যে আচ্ছা আমাদের হোমওয়ার্কটা কি তাহলে। হ্যাঁ, সো এটা এখন না, যখন আমরা গেস্ট পোস্টিং করব তখন আমি বলার চেষ্টা করবো যে সাইটের লিস্ট বের করতেছেন না, জাস্ট হিন্ট দিয়ে দেয় যার কাছে যত সাইটের লিস্ট আছে সে তত বড় লোক। নাফিস ভাইয়ের কাছে আছে 500 লিঙ্ক, আপনাদের কাছে আছে 1000 লিঙ্ক, আমার কাছে আছে 2000 ওয়েবসাইটের লিস্ট। এখন একটা ক্লায়েন্ট আসছে, আমি সবচেয়ে বেশি রিচ, সে আমাকে দিবে, আমি তার কাজ করে দেবো, আমার কাছে সাইটের লিস্ট করা আছে। এরকম আমি একটু ইন ডেপথ এর পরের ক্লাসে বোঝানোর চেষ্টা করবো। সো একটু কষ্ট করে আমরা নেক্সট উইক থেকে প্র্যাকটিক্যালটা শুরু করি, জাস্ট অফ পেজটা একটু ইন ডেপথ করি। কারণ নেক্সট ক্লাসে আমরা যা দেখবো গেস্ট পোস্টিং অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন একটু মোটামুটি টাফ টাইপের, কিন্তু কাজ করে মজা পাবেন, মানে ভালো। ব্লগ কমেন্টিং প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা দেখেই বুঝতে পারতেছি 100-র মধ্যে 2 ভাগ কাস্টমার থাকবে একটু ম্যাডনেস টাইপের, যারা এসব কাজ দিবে। এটা করতে কেউ কাজ দিবে টাকা দিয়ে? এটা আমাদের নিজেদের জন্য করতে হবে। সো খুব কম কেসেস, কিন্তু ওই 2টা কেসেসের চাহিদা প্রচুর প্রচুর। আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনার কতজন পার্সন আছেন? 3, 6, 8 জন। বাকি পার্সনসরা তো পড়েই আছে। 15 জনের 15টা নিশ যদি থাকে, 15 জনের 15টা নিশের এগেন্স্টে যদি 1000 করে সাইটের লিস্ট বের করে রাখে, আপনারা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করে দেবেন। আপনাদের কাছে প্রত্যেকটা নিশের সাইট আছে, যেখানে যেখানে যে কাজ করতে হবে, জাস্ট চুপচাপ বসে থাকবো আমরা এরকম। সো আমরা একটু বলার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। কোয়েশ্চেন অ্যান্সারিং ব্যাকলিঙ্ক কি হতে পারে বলেন তো? এক্স্যাক্টলি, করা আছে না, করার মধ্যে বিভিন্ন রিলেভেন্সি, যে কোনো টপিক নিয়ে কোয়ারি নিয়ে কোয়েশ্চেন করে না, ওইটার এগেইনস্ট থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে না বা সলিউশন দেওয়ার চেষ্টা করে না, ওই আপনি কোয়েশ্চেনগুলো খুঁজে বের করবেন, ওইটার মধ্যে অ্যান্সার দিয়ে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন যে ক্লিক টু নো মোর এই বিষয়ে। এটাই যেমন করা আছে, ask.com আছে। এই দেখেন আবার সেম
সার্চ টার্মে যাব, বেস্ট কোয়েশ্চেন অ্যান্সার সাইট লিস্ট ইন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, বাংলাদেশ, কোনো ইস্যুস নাই। এই দেখেন বাংলাদেশে এতগুলো লিস্ট দিয়ে দিছে, বুঝতে পারতেছি, হিউজ। জাস্ট সার্চ টার্মটা নিব, নিয়ে জাস্ট আমি কান্ট্রিটা দিয়ে দেবো, লিস্ট আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছে, হ্যাঁ, ডান। সো আমাদের এই ফর্মেট, সরি, এইটা এইটা এইটা, এই তিনটা থিংস আমরা কবে দেখব? বৃহস্পতিবারে। সবাই আপনারা কি করবেন, 8টার দিকে, একটু কাইন্ডলি 8টার দিকে ক্লাসে বসে যাবেন। নিজেদের মনে করে যদি পসিবল হয় সুইচটা জাস্ট একটু কিছু না মনে করলে অন করে যাবেন, আমি এসে যেন 8:05 মধ্যে ক্লাসে ঢুকে যেতে পারি। বাস ইন ডেপথ একটু বলার কথা ইচ্ছা আছে। আমি বেসিক্যালি যদি বলি যে বেশি কাজ পাবেন ডিরেক্টরি সাবমিশন অ্যান্ড গেস্ট পোস্টিং, প্রচুর কাজ, প্রচুর কাজ। একটা লিঙ্ক করতে কত ডলার দিতে পারে বলেন তো, অ্যাজিউম করেন। হ্যাঁ, একটা লিঙ্ক $12 করেও চার্জ করা যায়। আমি পার্সোনালি চার্জ করেছি ডিরেক্টরি সাবমিশনের জন্য। না, ওই যে সাইট খোঁজা, এখন ক্লায়েন্ট কি জানে আপনি যে এরকম সার্চ টার্ম ক্রিয়েটিভের থেকে নিয়ে যাচ্ছেন আর লিস্ট আকারে পেয়ে যাচ্ছেন? ও তো বুঝতেছে অনেকভাবে আপনি করতেছেন, অনেক ওয়েতে এরকম। আর ডিরেক্টরি সাবমিশন এতদিন এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি সব ফ্রি। পরশুদিনের ক্লাস আমরা যেটা দেখবো সব পেইড, অর্থাৎ আমি আপনাদের ওয়েবসাইটে, আমার ক্লায়েন্ট আরেকজন, সে বলেছে ব্যাকলিং করে দেবো, ডিরেক্টরি সাবমিশন, গেস্ট পোস্টিং। তারপর হচ্ছে আজকে একটা দেখবো পেইড। সো আমি অ্যাজ এ মার্কেটার বা ব্রোকার হিসেবে আপনাদের প্রত্যেকজনের ওয়েবসাইটে করতে যাচ্ছি, আপনাদেরকে আমাকে অ্যাপ্লিকেশন করতে, মানে একটা করতে হবে, মেইল পাঠাইতে হবে যে ভাই আমি করতে চাচ্ছি, তুমি কত টাকা নিবা। আপনারা বলবেন এক একটা লিঙ্কের জন্য ডু ফলো। এতক্ষণ যা দেখেছি সব নো ফলো। আফটার টুমোর আমরা যে ক্লাসেস দেখবো সবগুলো ডু ফলো। ডু ফলো অলওয়েজ পেইড। আপনারা বলবেন এক একটা লিঙ্কের জন্য আমাকে $20 করে দিবে। কত? $20 এক একটা লিঙ্কের জন্য। স্যার বলেন। এখানে ওয়ার্ডপ্রেস থেকে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে সিএমএস। সিএমএস তো 3 ধরনের, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর বাকি দুটো নিয়ে মনে হয় আলোচনা। না না, সিএমএস অনেক ধরনের, জুমলা, উইক্স, শপিফাইও কাইন্ড অফ সিএমএস, ঠিক আছে, অনেক ধরনের সিএমএস আছে, বাট তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা তো মনে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে সব কাজ করি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে, না না না, আমি বলি ওয়ার্ডপ্রেসে আমরা তো মার্কেটিং শিখতে আসছি, কিন্তু যদি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের বাদে সিএমএসও না, সেটা কোডিং এর ওয়েবসাইট, কিন্তু মার্কেটার হিসেবে আমরা কাজ করতে পারবো? কেন পারবো না? এসইও সেটআপ গাইডলাইনে আমরা দিয়ে দিচ্ছি না তাকে? আমি তো মেটা টাইটেল বানায় দিচ্ছি, মেটা ডেসক্রিপশন বানায় দিচ্ছি, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড বসায় দিচ্ছি, H1 কি হবে এটাও বলে দিচ্ছি, কোন পেজে, আমার মার্কেট হিসেবে কাজ শেষ। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। যদি গাইডলাইনের ক্লাসে আমি তাকে যেই কাজটা আমি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যে করতেছি ওটা তো আমি গাইডলাইনে করতেছি, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আমি সব কিছু বুঝায় পাঠা দিচ্ছি, আমি মার্কেট হিসেবে কাজ শেষ, যেই সিএমএস এর হোক। কিন্তু যদি ওয়ার্ডপ্রেসের হয় এটা আমার অ্যাডভান্টেজ। আমি যখন তার থেকে চার্জ করব, আমরা ওয়েবসাইট ডেভেলপিংও শিখছি, এটা এক্সট্রা শিখেছে, ব্যাকএন্ডের কাজ শিখেছে এক্সট্রা, তখন আমি ক্লায়েন্টকে বলবো ভাই আমি কাজ করতে পারবো, তুমি আমাকে এক্সট্রা $500 আরো দাও। বাট মার্কেটার হিসেবে যে কোনো ওয়েবসাইটের হোক আমরা কিন্তু কাজ করতে পারবো, গাইডলাইন পর্যন্ত আমাদের কাজ শেষ। বুঝতে পেরেছি বিষয়টুকু ক্লিয়ার? আচ্ছা, সো ডু ফলো যে ক্ষেত্রে ছিলাম যে $20 করে একটা লিঙ্কে চাচ্ছেন, ক্লায়েন্ট অলসো নোস যে এক একটা লিঙ্ক করতে টাকা লাগবে। এখন যে $20 করে যাচ্ছে, এটা কি আমার যাবে না, ক্লায়েন্টের থেকে আমি $20 নিব। আমি যে তাকে অ্যাপ্রোচ করছি এর জন্য এক্সট্রা আমি $12 নিব, $5 নিব, $10 নিব। বুঝতে পেরেছি বিষয়টুকু? হ্যাঁ, খরচ ওইটাই তো আপনি নিছেন, আপনারা চাচ্ছেন এত $, একজন চাইছে $10, একজন চাইছে $15, একজন $20। আমি তাকে প্রুফ দেখাবো, মেইল আছে না, সে এই টাকা তো আলাদা দিবে, পার লিঙ্কের জন্য আমাকে আলাদা দেবে, পার লিঙ্কের কাজটাই তো আমার, আর এটা তো আপনি নিয়ে যাচ্ছেন, এটা তো আমার কোনো কিছু না এরকম। আচ্ছা স্যার, পরশু দিনের ক্লাস আই হোপ যখন পেইডে চলে যাব গেস্ট পোস্টিং, তখন ইন ডেপথ একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তো এতগুলো ফ্রি দেখেছে তো, তারপর হচ্ছে যে ব্লগার আউটরিচ, আর দুইটা দেখে ফেলি। আচ্ছা, তারপর হচ্ছে ব্লগার আউটরিচ, এটা একটু ইজি। ব্লগার আউটরিচটা হচ্ছে এটাও কাইন্ড অফ পেইড। এখন আমরা যে দুইটা দেখব পেইড, পেইড বলতে চাইলে চার্জ করতে পারে, না হলে চার্জ করতে পারে না, ব্লগারের উপর ডিপেন্ডস। ব্লগার আউটরিচ হচ্ছে যে ব্লগ কয় ধরনের হয় বলুন তো? 2 ধরনের, একটা ব্লগ, একটা ব্লগ। ভিডিও ব্লগকে বলা হয় ব্লগার বা ব্লগ,
আর ব্লগার বলা হয় আমাদের মতন পার্সোনাল যারা ওয়েবসাইট নিয়ে ব্লগ করার চেষ্টা করে, যারা টেক্সট ব্লগিং করে। টেক্সট ব্লগিং করে। এছাড়াও কিন্তু বুঝতে পেরেছি তো ব্লগ টোটাল দুই পদের, একটা ব্লগ আর ব্লগ একটা ব্লগ আর একটা ব্লগ। এক্স্যাক্টলি এতটুকু বুঝলে হবে, একটা ব্লগ একটা ব্লগ। এক্স্যাক্টলি বি দিয়ে যেটা ওই ব্লগার কারা আমরা, আর ভিডিও ব্লগার কারা ইউটিউবার। ইউটিউবার কাইন্ড অফ স্যার কোন ব্লগে টিকটকাররা কি ব্লগ ব্লগ ভিডিও এক্স্যাক্টলি ব্লগ। আর ব্লগ হচ্ছে বায়োটাইপ আর কি, যেগুলো লেখালেখি ব্লগ। আচ্ছা সো তারপরে স্যার ইনস্টা এরা কিসের আন্ডারে? ফেসবুক ইনস্টা ঠিক আছে ব্লগ না 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 ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তো ব্লগারও আছে ব্লগারও আছে, দুটোটাই আছে। ভিডিও হলো ব্লগ আর এই হইলে ব্লগ এক্স্যাক্টলি। এখন ব্লগার আউটরিচ ব্যাকলিংটা সবচেয়ে এফেক্টিভ। পার্সোনালি যখন আপনারা নিজেদের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, টার্গেট করবেন ব্লগারদের। একটা ব্লগারের কত ইউজার ভিজিটর, কত ফলোয়ার থাকতে পারে তা বলা বাহুল্য। আমি কোনোভাবে জাজমেন্টে যাচ্ছি না, জাস্ট বলতেছি যে হিরো আলমেরও কিন্তু ফলোয়ার আছে, হয়তোবা আপনি ফলো করি না, বাট আছে। কিন্তু ইন্ডিয়ার একজন ওই যে চায়ওয়ালা কি জানি চায়ওয়ালা আছে, উনি বিল গেটসের সাথেও তো চিন্তা করেন তার রিচ আউটটা কতটুকু হয়েছে। বিল গেটস, মার্ক জাকারবার্গ, তারপরে হচ্ছে ওই যে এই ডলি না আল্লাপাক দিয়েছেন, ঠিক আছে, উনি কষ্ট করেছেন ছোট থেকে, আল্লাপাক দিয়েছেন, দেওয়ার মালিক আল্লাপাক। কিন্তু ঘটনাও কি বলতে চাচ্ছি যে আমরা তাকে জাজ করতেছি তো হাসি হিসেবে, কিন্তু বিলিভ করতে পারবেন না তারা যদি একটা কিছু সাথে সাথে পোস্ট করে কত ফলোয়ার আপনার এখানে আসা পসিবল। তাকে কিন্তু নিয়েও যাচ্ছে হায়ার করে ভালো অ্যামাউন্ট দিয়ে। সো ওই প্রেক্ষিতেই বলা যায় একটা ব্লগারের কাছে কিছু টার্গেটেড অডিয়েন্স থাকে খুব ভালো, হ্যাঁ, অনেক বেশি রিচ করা যায় তাদের থেকে। সো ব্লগার আউটরিচ মানে হচ্ছে যে আমার নিচের সাথে যারা ব্লগ লিখতেছে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করব যে ভাই তোমার নিচ রিলেটেড আমিও ব্লগ সাইট আছে, তুমি যদি আমাকে একটু প্রমোট করে দাও তাহলে আই উড বি ভেরি হ্যাপি। এখন সে বলবে টাকা চাইলে টাকা, অন্য কিছু চাইলে অন্য, এরকম কিছু আর কি। হ্যাঁ, অন্য কিছু কি চাইতে পারে যে তুমি আমার জন্য আরো 3টা কন্টেন্ট লিখে দাও, তাহলে আমি তোমাকে প্রমোট করে দেবো, আর নাহলে টাকা চাবে, এছাড়া আর কিছু চাবে না। হ্যাঁ, এরকম। সো এগুলো আমরা কোথা থেকে পেতে পারি? টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল ইমেজেস। হ্যাঁ, সবচেয়ে এফেক্টিভ হচ্ছে পিন্টারেস্ট, অন্য কিছু না। পিন্টারেস্টে এত পরিমাণ, আপনাদের এর আগেও বলা হয়েছিল না যে পিন্টারেস্ট থেকে কনভার্ট করে আনা পসিবল, অনেক আছে। চলেন ফর এক্সাম্পল যদি দেখে আসি, সরি আজকে কথা মেবি আমার একটু হয়ে যাচ্ছে, একটু পিন্টারেস্টে যদি আসে, পিন্টারেস্টে আসার পর জাস্ট এখান থেকে যদি আমি একটু, আচ্ছা আজকে অনেক কম পার্সেন্ট আসছে কেন? আমরা বৃষ্টির জন্য, বৃষ্টি তো না যাই। এখানে ডিপ্লোমার কে কে আছেন? হাফিজ স্যার আপনি যাক, ঠিক আছে। তো এখান থেকে যদি আসে, এখানে আসলাম পিন্টারেস্টে, আসার পর আমার যে নিশ হতে পারে কিচেন, হতে পারে বেবি, যে কোনো টাইপে, আমি দিলাম কিচেন। দেওয়ার পর এখানে একটা ফিল্টার অপশন দেখতে পাচ্ছি না, এখানে যাওয়ার পর আমাকে কতগুলো অপশন দেখাচ্ছে না, অল পিনস, ভিডিওস, বোর্ডস। আমার কি দরকার? ব্লগার। তাহলে আমার কি দরকার? প্রোফাইলস। যে যখন আমি ফিল্টার করে অ্যাপ্লাই করব, কিচেন রিলেটেড যতগুলো ব্লগার আছে সব আমার সামনে। ফর এক্সাম্পল একজনেরটাই দেখাই, ওনার পিন্টারেস্টে কত ফলোয়ার? 48K ফলোয়ার শুধুমাত্র পিন্টারেস্টে। তাহলে বুঝতে পারছি তার ওয়েবসাইট কোথায়? এখানে। সেও একজন ব্লগার, ওয়েবসাইট নিয়ে কাজ করে। তো আমরা তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবো একটা মেইলের থ্রুতে। হ্যাঁ, তার ওয়েবসাইটে যদি আসে, আসার পর তার ইউজার ভিজিটর একটু দেখার চেষ্টা করি। তার মান্থলি ভিজিট 51K এভারেজ, 51,000। ঠিক আছে, থিঙ্ক করেন যে তার ওয়েবসাইটের সাথে যদি আমাদেরটা ইন্টিগ্রেট করে আমাদের ব্লগ সাইট বা বিজনেস সাইটে কিচেন আইটেম যদি থাকে, সে একটা রিভিউ করে দিলে 5,000 ইউজার ভিজিটর তো পাওয়াই যাবে এভারেজে। সো এরকম। সো বুঝতে পেরেছি বিষয়টুকু। এখন স্যার অ্যাপ্রোচ করবো কিভাবে? এই যে দেখেন ব্লগারের জন্য আমাদের এখানে, আচ্ছা এটা নেই, সো আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা ওরকম কিছু না, ইমেল ফরম্যাটটা দেখাতে চাচ্ছিলাম যে এরকম টাইপের একটা ব্লগ লিখবো যে ভাই
তোমার রিলেটেড ভাই আর আপু বা এরকম সম্বোধনা করে যে তোমার রিলেটেড আমার একটা ওয়েবসাইট আছে, আমিও এরকম লেখালেখি ব্লগ করি, স্যার বি ভেরি হ্যাপি তুমি যদি আমার ওয়েবসাইটটা একটু প্রমোট করো বা তুমি এই করো। সে বলবে কিছু না কিছু তো অবভিয়াসলি চাইবে দুইটা জিনিসই, এক হলো টাকা, আর না হলে বলবে সে যদি পোলাইট ডিসেন্ট হয় সে টাকার কথা যাবে না, কিন্তু বেনিফিট খুঁজবে। তুমি যেহেতু আমার রিলেটেডই ওয়েবসাইট কন্টেন্ট লিখছো, তো আমার জন্য তুমি 2টা 3টা 5টা কন্টেন্ট দাও, কারণ কন্টেন্ট লেখাইতে তো তার টাকা লাগবে। অ্যান্ড এমন তো হবে না যে আমি ChatGPT থেকে কন্টেন্ট দিয়ে দিছি, সে তো আবার এই জিনিসটাকে দেখবে ফিল্টার করে, তখন দেখলে তো সে আমার কখনোই প্রমোট করবে না। অবভিয়াসলি তাকে দেওয়ার আগে আমার একদম পিওর কন্টেন্ট দিতে হবে, সে যেন অ্যাপ্রোচ হয়, এরকম আর কি। সো ব্লগার আউটরিচটা বুঝতে পেরেছে প্রপারলি, এটা পেইড। আচ্ছা, তারপর লাস্ট ওয়ান হচ্ছে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। বুঝতে পারছি, রিসোর্স পেজ অনেকে আছে না রিসোর্সেস শেয়ার করে, যেমন ধরেন বাংলাদেশের কোনো একটা, ঢাকার বাইরে কোনো একটা মফস্বল, আমি কোনো জাজমেন্টে বলতে এভাবে বলতেছি, একটা মফস্বল গ্রাম আছে, সো সেখানকার একটা ছেলে ফ্রিল্যান্সিং শিখতে চায়, তাকে আজ করেছে তুমি কি শিখতে চাও, বলে ফ্রিল্যান্সিং, বলছে ফ্রিল্যান্সিং এর কি শিখতে চাও, বলছে ফ্রিল্যান্সিং। সে জানে না যে ফ্রিল্যান্সিং এর মধ্যে কতগুলো ইন্ডাস্ট্রি আছে, কতগুলো ডিপার্টমেন্ট বা সাবজেক্ট থাকতে পারে, এক একটার মধ্যে কতগুলো সাবজেক্ট থাকতে পারে, এরকমটা হইতে পারে না। সে কি গুগলে সার্চ করে না ফ্রিল্যান্সিং কি? বা বাংলাদেশে ধরেন আপনারা যখন সিআইটিতে কোর্স করতে আসছেন, আপনারা লিখছেন না বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট কি কি কোনগুলো, আপনারা জাজ করে আসছেন না? অবভিয়াসলি আমিও যখন ক্রিয়েটিভ ভর্তির আগে কিন্তু আমি এটাই সার্চ করছি, টপ অথবা বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে কোনগুলো। তো এটা দিয়ে যদি ধরি, তো তারা কিন্তু একটা রিসোর্সেস শেয়ার করেছে, একটার নাম কখনো কোনো ওয়েবসাইটে দিছে, একের অধিক দিছে, যে এই 5টা, এই 10টা, এই 20টা, এই 3টা বেস্ট আছে, তুমি যেটা মন চায় সেটা নাও। সো ওরা হচ্ছে রিসোর্সেস শেয়ার করে, এটা খুব বেশি এফেক্টিভ। ধরেন আমি লিখলাম বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এটা লিখুন। হ্যাঁ, বেস্ট ডিজিটাল মার্কেটার তো একটাই আসবে। অ্যান্ড আমি যদি লিখি, আমি রিসোর্স শেয়ার করলে বলবো আমি বেস্ট ডিজিটাল মার্কেটার, এরকম। হ্যাঁ, সো যেমন একটা সংস্থা বা একটা কোনো নিউজ যদি জানার থাকে যে বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, সিআইটি আসলো, তারপর যদি বলি সুন্না আইটি ফাউন্ডেশন আসলো, সুন্না আইটি ইনস্টিটিউট আসলো। সো এই দুইটা রিজনের কথা যদি বলি, একটু নিচে আসার কথা বলি, এটা কিন্তু আমাদের ব্লগ সাইট বলেছে 10 বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ ইন 2025। বলেন তো এটা কি সাবডোমেন না ডোমেন? সাবডোমেন না? হ্যাঁ, সাবডোমেন। এই কথাটা রিজন আস করা যে আমরা জানতাম যে সাবডোমেন সহজে র্যাঙ্ক করে না, আবার সামটাইমস র্যাঙ্ক করে, করেছেন? বুঝতে পেরেছি। যদিও আমরা বলছি যে ব্লগিং সাইট কিন্তু ওরকম ভাবে র্যাঙ্ক করে না, আবার দেয়ার মাইট বাই চান্স সামটাইমস র্যাঙ্ক করতে পারে। দেখেছেন আমাদের সামনে র্যাঙ্ক কিন্তু করছে। যদি আমরা প্র্যাকটিস পারপাসে আমাদের ওয়েবসাইট যদি থাকে, আমরা কিন্তু সাবডোমেন নিয়ে কাজ করবো না, আমরা মেইন ডোমেন নিয়ে কাজটা করবো। সো এখানে দেখেন ফার্স্টে কাকে বলছে, ক্রিয়েটিভ আইটেন্স, অবভিও ও নিজেকেই বলবে, যে রিসোর্সেস শেয়ার করবে টপে ওকেই রাখবে। তারপর যদি আস্তে আস্তে আসি, ইউআই ল্যাব আছে, বেসিস আছে, তারপর ড্যাফোডিল আছে, তারপর ওয়ারিয়র্স বিডি আছে, সফটেক আছে, কোডাস ট্রাস্ট আছে, সুন্না আইটি আছে, তারপর অ্যাডভান্স আইটি আছে, দুসরা আছে। এই 10টা সে রিসোর্সেস শেয়ার করছে। সো দেখেন, তারপর যদি একটু ইসে আসে, সুন্নাতে আসি, ফার্স্টে এসে তাকে রাখবে অবভিও, সেকেন্ডে ক্রিয়েটিভ, হ্যাঁ ক্রিয়েটিভকে রাখছে, থার্ড ওয়ানে কোডাস ট্রাস্ট রেখেছে, ফোর্থ ওয়ানে ইউআই ল্যাব আছে, ফিফথ ওয়ানে ড্যাফোডিল, বেসিস, সমান জাস্ট 1-2টা বিডি ওয়ারিয়ার্সের জায়গায়, সরি প্রাইম আইটির জায়গায় হয়তো বা দুসরা ছিল, কিন্তু রিসোর্সেস সেম। দুইটা নিয়ে কম্পেয়ার করে একটাই রিজন, এমন না যে শুধু টাকা খাইলেই হয়েছে, সে কিন্তু বুঝাই দিছে যে আসলে কোনগুলো টপে। আবার এটা পেড কিভাবে, আমি তাকে বলবো, ধরেন অ্যাজ পার এক্সাম্পল যদি বলি ক্রিয়েটিভকে, যে ভাই আমি একটা ছোট্ট একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট চালাচ্ছি, সো তুমি তো রিসোর্সেস শেয়ার করো, তুমি আমারটাও একটু লিঙ্ক করার চেষ্টা করো। সে কি ফ্রি অফ কস্টে করবে? সে বলবে তুমি আমাকে টাকা দাও, $20 দাও, 1 মাস রাখবো তোমাকে লিস্টে, $40 দিলে 2 মাস রাখবো, এরকম পেজ মান্থলি বেসিসে, যে এই মাস ভাই তুমি আমাকে লিস্টেডে রাখো, এরকম। ব্লগের এই জায়গায় সেকশনটা তাহলে প্রত্যেক মাসেই আপডেট হয়, ব্লগ না, শুধু রিসোর্সেস, মানে যারা রিসোর্সেস শেয়ার করে। হ্যাঁ, ধরেন আমরা টপ 10 আইটি ট্রেনিং ইনস্টিটিউট দিলাম, হ্যাঁ আইটি ট্রেনিং ইনস্টিটিউট দিলাম, তো এখন দিলাম
দেখেন টপ 10 আইএলটিএস কোচিং সেন্টার, টপ 10 10 জন করে তারা কি শেয়ার করতেছে না, মানে তারা রিসোর্সেস শেয়ার করতেছে, জাস্ট এতটুকু বুঝলেই হবে। হ্যাঁ, যারা রিসোর্সেস শেয়ার করতেছে, তখন আমার নিচ ওরিয়েন্টেড যারা রিসোর্সেস শেয়ার করতেছে, যারা টপে র্যাঙ্ক করতেছে, তাদেরকে বললাম ভাই আমাকে একটু প্রমোট করে দাও, সে বলে টাকা দাও, আমি করে দিচ্ছি। এরকম এই দুইটা তাহলে কি দেখলাম, রিসোর্সেস অ্যান্ড ব্লগে পেইড। তার এটা বিভিন্ন এডিটিং ইনস্টিটিউট আমারও আছে। হ্যাঁ, আমি নিজেকেও বলতেছি আরো রিসোর্সেস শেয়ার করতেছি, যে আমিও ব্লগ লিখছি এটা নিয়ে, এটা সবাই করতে পারবে। করতেছে কারা এটা স্যার আমরা বের করব? করতেছে কারা, এই যে ওয়েবসাইটগুলো, এই যে এই ওয়েবসাইটকে মেল পাঠাইতে হবে। ও আচ্ছা, কোয়েশ্চেনটা এমন ছিল যারা করতেছে তাদেরকে রিচ করবো কিভাবে, এটা হচ্ছে এই যে এই ওয়েবসাইট শেয়ার, এর আগে একটা ক্রিয়েটিভ শেয়ার করছে সুনাইটি, এই দুইটা ওনার, আমরা তাদেরকে মেল পাঠাবো যে ভাই তুমি তো এরকম টাইপের, এই যে আই রিসেন্টলি রিসার্চ অ্যাবাউট টপিক, আই রিসেন্টলি রিসার্চ অ্যাবাউট আইটি ট্রেনিং বা আইএলটিএস ট্রেনিং সেন্টার অ্যান্ড আই ফাউন্ড ইউর কন্টেন্ট, তোমার ওনার ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, ইউ প্রোভাইড লট অফ রিসোর্সেস, আই লাইক ইট, আমার পছন্দ হয়েছে, আই হ্যাভ এ সিমিলার কন্টেন্ট, আমারও সেম টাইপের কন্টেন্ট আছে, ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান চেক ইট আউট, হোপ ফর দ্য বেস্ট, যে ভাই তুমি আমাকে একটু অ্যাড করে দাও। আমি তাকে এখানের মধ্যে কিন্তু আমার কন্টেন্টের লিঙ্কটা পাঠিয়ে দিছি, তখন সে হয়তো আমাকে রিপ্লাই দেবে যে কিছু আর কি এরকম করা, কিন্তু এই ক্ষেত্রে পেড খুব কম। হ্যাঁ, অপেক্ষাতরও বেশি না, রিসোর্সেস অ্যান্ড যদি বলি ব্লগ কমেন্টিংয়ে এত বেশি না, কিন্তু ওই যে যেটার কথা বললাম ডিরেক্টরি সাবমিশন অ্যান্ড ওগুলো এক একটা লিঙ্কের জন্য ভালো চার্জ করে। সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছে প্রপারলি, আই হোপ সো। সো কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারবো। ঠিক আছে, সো এই ফাইলটা তো অলরেডি দেওয়া আছে না ড্রাইভে, ঠিক আছে।